হ্যালো গাইস, কি অবস্থা? একটা মিনিট। হ্যালো, সব কিছু কি ঠিকঠাক? হ্যাঁ, আই গেস সব কিছু ঠিকঠাক। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড তোমাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো সবাইকে চলতরিতের 5 নাম্বার লেকচারে স্বাগতম। আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকের ক্লাসে হচ্ছে আমরা তুল্যরোধ পড়া শুরু করব এবং এগুলো সাইমালটেনিয়াসলি তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য তেমন গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের লাইফ টাইমে প্রচুর পরিমাণ কমপ্লেক্স সার্কিট দেখছো, সেই সার্কিটগুলোর দেখবা তুল্যরোধ নির্ণয় করতে পারে, ব্লা 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 বহুত কিছু নির্ণয় করতে বলে। সেগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে নির্ণয় করা শিখবো। ওকে, তো এখান থেকে যা শিখবা আজকের ক্লাসে, তা আসলে এই চ্যাপ্টারের পুরাটা জুড়েই তোমার কাজে লাগবে। তুমি এই চ্যাপ্টারে যেই কনসেপ্ট পড়তেই যাও না কেন, তুমি যদি তুল্য রোধ, দেন কোনো একটা রোধের মধ্যে ভোল্টেজ নির্ণয় করা বা রোধের দুই প্রান্তে ভোল্টেজ নির্ণয় করা, কারেন্ট নির্ণয় করা, এগুলো যদি না পারো, দেন সার্কিট অ্যানালাইসিসের যে কোনো ম্যাথই তোমার জন্য কমপ্লেক্স হয়ে যাবে। টেকনিক্যালি এই চ্যাপ্টারে তোমার একই কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। সার্কিট অ্যানালাইসিস আমরা বিভিন্ন মেথডের মাধ্যমে করি, বাট আজকের ক্লাসে আমরা যেগুলো শিখবো এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল মেথড, এবং এই মেথডগুলো তোমার যে কোনো ধরনের সার্কিট সলভিংকে করে দিবে অনেক ইজি। সো তোমার যদি তুল্যরোধ নির্ণয়ের উপর এক্সপার্টাইজ থাকে, সার্কিট সলভিং স্কিল যদি তোমার ভালো হয়ে যায়, তখন আসলে চলতরিতের ম্যাথ করা তোমার জন্য কোনো ব্যাপারই না। সো বই খাতা নিয়ে বসে পড়েন, ঠান্ডা মাথায় ক্লাসটা করা লাগবে। টপিক খুব সহজ, 9-10-এও পড়ে আসছেন অনেকটা, জাস্ট আরেকটু অ্যাডভান্স লেভেলে ইন্টারমিডিয়েটের জন্য আমরা আজকে শিখবো। সো আমি একটু জানাই দিবা তোমরা সবাই ঠিকঠাক আছো কিনা, সুস্থ আছো কিনা, ক্লাসের সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, উই উইল স্টার্ট দ্য ক্লাস। ওকে, লেটস গো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাদা, ফোর্থ লেকচারের হাফ কমপ্লিট করা আছে, সমস্যা হবে নাকি? সমস্যা নেই, সমস্যা নেই। ফোর্থ লেকচারের সাথে এই লেকচারের যে অনেক বেশি সম্পর্ক তাও না, কারণ ফোর্থ লেকচারে তো আমরা রোধ নিয়ে একটু বেশি পড়ছি, তাই না? সো এখানে রোধের জাস্ট বেসিক আইডিয়া থাকলেই হবে, আহামরি কোনো সমস্যা হবে না। ওকে, করতে পারবা। তাহলে চলো দেরি করি। আর এই যে আবার অনেকে এটা করে যে ভাইয়া ফোর্থ লেকচারের অর্ধেক করছি, ফিফথ লেকচার করে ফেললাম, তাহলে ফোর্থ লেকচারের বাকি অর্ধেক ভাই চ্যাপ্টার শেষে করবে, এরকম করা যাবে না। তুমি যদি এখন ফিফথ লেকচার করো আমার সাথে, আজকে রাতেই ফোর্থ লেকচারের বাকি অর্ধেকও কমপ্লিট করে ফেলো, তাইলেই দেখবা মানে জিনিসপত্র রিল্যাক্স থাকবে, পড়া জমাইলে পড়া জমে যায়। ওকে, আসো। সো প্রথমত আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্কিটের বিভিন্ন বিন্দুতে বিভব এবং বিভব পার্থক্য। যারা চ্যাপ্টার 2টা ভালো মতো পড়ছো তাদের আসলে বিভব সম্পর্কে খুবই স্ট্রং একটা আইডিয়া থাকা উচিত, স্পেশালি তড়িৎ বিভব সম্পর্কে। যারা পড়ো নাই তাদের হচ্ছে এখন আইডিয়াটা চলে আসবে। ওকে, সো ধরো র্যান্ডম আমি একটা সার্কিট নিলাম। কি নিলাম? র্যান্ডম একটা সার্কিট, ধরো এরকম। ওকে, এরকম, এরকম। ওকে, ফাইন। এখন এই সার্কিটের প্রত্যেকটা পয়েন্টেই একটা নির্দিষ্ট বিভব আছে। তার মানে হচ্ছে সার্কিটের এই পয়েন্টে তুমি একটা বিভব পাবা, ধরো এটার নাম দিলাম এ পয়েন্ট। এই পয়েন্টেও তুমি একটা বিভব পাবা, ধরো বি পয়েন্ট। এই পয়েন্টেও একটা বিভব পাবা, সি পয়েন্ট। এই পয়েন্টেও একটা বিভব পাবা, ডি পয়েন্ট। সার্কিটের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা পয়েন্টেরই কি থাকবে? একটা সার্টেন পটেনশিয়াল বা বিভব থাকবে। ভাইয়া এই পয়েন্টের বিভব থাকবে না? থাকবে। এই পয়েন্টেরও থাকবে। ভাইয়া এই পয়েন্টের থাকবে না? থাকবে। প্রত্যেকটা পয়েন্টেরই একটা কারেসপন্ডিং ফিক্সড পটেনশিয়াল আছে। কারেন্ট প্রবাহিত হওয়ার সময় সেই পটেনশিয়ালের মান নর্মালি চেঞ্জ হয় না। তুমি যদি ব্যাটারির ভোল্টেজ চেঞ্জ করো বা কারেন্টের মান চেঞ্জ করো, তখন হচ্ছে এই পটেনশিয়ালের মান চেঞ্জ হইতে পারে। তো লেখো, সার্কিটের প্রত্যেকটা পয়েন্টেরই কি আছে? লেখো লেখো লেখো। সার্কিটের প্রতিটা পয়েন্টেরই কি আছে? একটা নির্দিষ্ট বিভব আছে। প্রতিটা পয়েন্ট এর একটা কি আছে? নির্দিষ্ট বিভব আছে। ঠিক আছে, নির্দিষ্ট বিভব আছে। ঠিক আছে ভাইয়া, বুঝলাম নির্দিষ্ট একটা বিভব আছে। ধরলাম এই পয়েন্টের বিভব হচ্ছে VA, এই পয়েন্টের বিভব হচ্ছে VB, এই পয়েন্টের বিভব হচ্ছে VC, এই পয়েন্টের বিভব হচ্ছে VD। এখন এই যে বিভব, এটা আসলে কি মিন করে? বিভব হচ্ছে সার্কিটে এনার্জির ইকুইভ্যালেন্ট। কিসের ইকুইভ্যালেন্ট? এনার্জি। কেন ভাইয়া এনার্জির কেমন ইকুইভ্যালেন্ট হইলো? বিভবের সংজ্ঞাটা যদি একটু মনে করো, আমরা যখন স্থির তড়িতে পড়ছিলাম, অসীম থেকে 1 কুলম্ব মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে নিয়ে আসতে যতখানি কাজ করা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে ওই পয়েন্টের পটেনশিয়াল। সো টেকনিক্যালি বিভব হচ্ছে 1 কুলম্ব মানের চার্জের উপর কৃত কাজ। আর কাজ এবং শক্তি দুইটা কি? পরস্পরের ইকুইভ্যালেন্ট রাশি। সো সার্কিটে যখন তোমাকে কোনো একটা পয়েন্টের বিভবের কথা বলা হবে, দ্যাট মিনস তোমার বোঝা লাগবে সার্কিটে ওই পয়েন্টের এনার্জির কথা তোমার বলা হচ্ছে। বিভব আর এনার্জি সার্কিটে দুইটা ইকুইভ্যালেন্ট রাশি। তাহলে মাথায় রাখা লাগবে এখানে বিভব বলতে আমরা কি বুঝবো? ওই পয়েন্টের কারেসপন্ডিং এনার্জি। ঠিক আছে, কারেসপন্ডিং এনার্জি। তাহলে যেই পয়েন্টে এনার্জি বেশি, সার্কিটের যেই পয়েন্টে, ওই পয়েন্টে বিভব হবে বেশি।
যেই পয়েন্টে এনার্জি কিছুটা কমে যাবে সেই পয়েন্টের বিভবও কমে যাবে, যেই পয়েন্টে এনার্জি আবার বাইরে যাবে ওই পয়েন্টের বিভব আবার বেড়ে যাবে। তাহলে লেখো একটু, ধরো কথার কথা আমি 3টা পয়েন্ট নিলাম, লেটস সাপোজ এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। আমি বললাম তড়িৎ প্রবাহিত হচ্ছে এই বরাবর, কোন বরাবর? এই বরাবর, ঠিক আছে। লেটস সাপোজ এটা সার্কিটের একটা পয়েন্ট, এই পয়েন্টের এনার্জি হচ্ছে 10 জুল, এই 10 জুল না, ইলেকট্রন ভোল্ট দাও, ঠিক আছে। ছোট এনার্জি তো ইলেকট্রন ভোল্ট, ধরো এই পয়েন্টের এনার্জি হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট, এই পয়েন্টের এনার্জি হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। বলো তো কার বিভব সবচেয়ে বেশি হবে? সবচেয়ে বিভব হবে হচ্ছে বেশি এই পয়েন্টে, এই পয়েন্টের বিভব সবচেয়ে বেশি। বা এভাবে লিখতে পারো, এটা ধরো V1, ওকে, এটার বিভব হচ্ছে V2, এটার বিভব হচ্ছে V3। সো V1 অবশ্যই বড় হবে V2 আর V3-র চেয়ে, V2 আবার বড় হবে V3-র চেয়ে, ঠিক আছে। তো সার্কিটে যেই পয়েন্টে যত বেশি এনার্জি থাকবে আমরা বলবো ওই পয়েন্টের বিভব তত বেশি। এখন কথা হচ্ছে যে ভাইয়া সার্কিটে এক এক পয়েন্টে এনার্জি এক এক রকম কেন হবে? এটাও তো একটা প্রশ্ন, তাই না? আমরা কথা বলি, ব্যাটারি সংযুক্ত করার পর কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? কারেন্টটা প্রবাহিত হবে এই দিক বরাবর, তাই না? এই দিক বরাবর, এই দিক বরাবর। যখন কারেন্ট প্রবাহিত হবে একটা জিনিস ফ্লো করতেছে, তার জন্য তোমার এনার্জি লাগবে না? তুমি যদি একদম বেসিক ফান্ডামেন্টাল জায়গা থেকে চিন্তা করো, কারেন্ট ফ্লো কেন হয়? ইলেকট্রন ফ্লো করার জন্য। ইলেকট্রন কি এমনি এমনি ফ্লো করতেছিল না, আমরা ব্যাটারি যুক্ত করতেছিলাম, ব্যাটারি ইলেকট্রনকে এনার্জাইজ করতেছিল, ইলেকট্রন গতিশক্তি পাচ্ছিল, সেখান থেকে ইলেকট্রন গতিশীল হচ্ছিল। তার মানে এই যে ইলেকট্রন গতিশীল হচ্ছে সেখান থেকে আমরা কারেন্ট ফ্লো পাচ্ছি, কেন? কারণ তার কাছে শক্তি আছে। প্রশ্ন হচ্ছে সার্কিটের সব জায়গায় কি শক্তি একই রকম হবে? সব জায়গায় শক্তি এক এক রকম হবে না, মানে একই রকম হবে না, এক এক জায়গায় এনার্জি হবে এক এক রকম। প্রশ্ন হচ্ছে এনার্জির তারতম্য কেন? কেন এক জায়গায় এনার্জি বেশি হবে আর এক জায়গায় এনার্জি কম হবে? তুমি একটু চিন্তা করে দেখো, ধরো তোমার কাছে একটা রোদ আছে, এরকম একটা রোদ আছে, এখান থেকে ওহমের যে সূত্রটা সেটা সম্পর্কে একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবা। ধরো একটা রোদ তোমার কাছে আছে, এখান দিয়ে কারেন্ট গেল, কি গেল? কারেন্ট গেল। ধরো এই পাশে সার্কিটের এনার্জি ছিল হচ্ছে 20 ইলেকট্রন ভোল্ট। যখন কারেন্ট রোধের মধ্যে দিয়ে যাবে, রোধ কি কারেন্টের প্রবাহকে যাইতে সাহায্য করবে? না, রোধ দিবে বাধা। তাহলে ধরো আমার কাছে 20 জুল শক্তি আছে, আমি যাইতেছি, তুমি আমার গতিপথে দিচ্ছ বাধা, আমার কি করা লাগবে? সেই বাধাকে অতিক্রম করে যাওয়া লাগবে। যদি আমি সেই বাধাকে অতিক্রম করতে না পারি আমি কি যাইতে পারবো? যাইতে পারবো না। সেম কাহিনী কারেন্টের ক্ষেত্রেও, সে যখন প্রবাহিত হইতে যাবে সামনে পড়ছে একটা রোধ, রোধ কি করবে? তার প্রবাহকে দিবে বাধা। যদি সে এই পাশ থেকে ওই পাশে যাইতে চায় তাহলে কি করা লাগবে? এই বাধাকে অতিক্রম করে তারপর যাইতে হবে। এখন ধরো তুমি আমাকে 10 জুল শক্তি দিয়ে বাধা দিছো, তাহলে এই বাধাকে অতিক্রম করার জন্য আমার কতখানি কাজ করা লাগবে? অ্যাট লিস্ট 10 জুল। বুঝছো? তুমি যদি আমাকে 10 জুল বাধা দাও এবং এই বাধাকে যদি আমি অতিক্রম করতে চাই, আমার অন্তত পক্ষে বিপরীত দিকে 10 জুল কাজ করা লাগবে, তাহলে আমি এই বাধাকে অতিক্রম করতে পারবো। তাহলে ধরো কারেন্ট যাইতেছে, রোধ বাধা দিচ্ছে, ধরো বাধা দিচ্ছে হচ্ছে 5 ইলেকট্রন ভোল্টের বাধা। কি? 5 ইলেকট্রন ভোল্টের বাধা যদি বাধা দেয় এবং কারেন্ট যদি এটাকে ওভারকাম করতে চায়, তাহলে তার কতখানি কাজ করা লাগবে? অ্যাট লিস্ট 5 ইলেকট্রন ভোল্ট কাজ করা লাগবে। অ্যাট লিস্ট, এর চেয়ে বেশিও করা লাগতে পারে, বাট অন্তত পক্ষে 5 ইলেকট্রন ভোল্ট কাজ করা লাগবে। এখন এই যে কারেন্টটা কাজ করবে, কেমনে কাজ করবে? শক্তি ব্যবহার করে। কোন শক্তি? তার কাছে যে শক্তিটা আছে। তাহলে তার কাছে শক্তি ছিল 20 ইলেকট্রন ভোল্ট, সে রোধের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় বাধা পাইছে 5 ইলেকট্রন ভোল্টের। সে বলল যে আমার কাছে তো শক্তি আছে, আমি এটাকে অতিক্রম করে চলে যাব। তাহলে অতিক্রম করার জন্য তার অ্যাট লিস্ট 5 ইলেকট্রন ভোল্ট কাজ করা লাগবে। সেটা সে করবে কিভাবে? এই এনার্জি থেকে কিছুটা এনার্জি নিয়ে। কতখানি এনার্জি নিয়ে? 5 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে। তাহলে কারেন্ট যখন ওই প্রান্তে গিয়ে পৌঁছাবে তখন এনার্জি কত হবে? তখনও কি এনার্জি 20 ইলেকট্রন ভোল্ট? না, সে অতিক্রম করার সময় 5 ইলেকট্রন ভোল্ট হারাই ফেলছে। দ্যাট মিন্স ওই পাশে যাওয়ার পর যে এনার্জিটা থাকবে বা রেসিডিউয়াল এনার্জি যেটা, সেটা হবে হচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পেরেছো? সো কারেন্ট যখন চলার পথে বাধা পায় তার কিন্তু এনার্জি ড্রপ হয়। এটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ ড্রপ বা বিভব পতন। এই যে তার কি হইলো? এনার্জি কমে গেল। কেন কমে গেল? কারণ সে যাওয়ার সময় রোধ দিছে বাধা, এবং সেই বাধাকে অতিক্রম করার জন্য তার কাজ করা লাগছে। সে কাজ করবে কিভাবে? নিজের শক্তি ব্যবহার করে। আর যখনই তুমি তোমার শক্তি খরচ করবা, তোমার শক্তির পরিমাণ কমবে না? অবশ্যই কমবে। সেম কাহিনী কারেন্টের জন্য। কারেন্ট যখন বাধা অতিক্রম করে এই পাশ থেকে ওই পাশে যাবে, তার এনার্জিতে একটা ড্রপ দেখা দিবে, কারণ তার বাধার এগেইনস্টে কাজ করা লাগতেছে। দ্যাট মিন্স বাধার এই পাশে বা বাধা অতিক্রম করার আগে
তার যে এনার্জি ছিল বাধা অতিক্রম করার পরে তার এনার্জি হবে কিছুটা কম। তাহলে বলা যায় কারেন্ট যখন চলাচল করবে, ধরো কারেন্ট চলতেছে, তার রাস্তার মধ্যে হচ্ছে একটা রোদ আসছে, অবশ্যই এখানে এনার্জি কিছুটা কমে যাবে। তাহলে ধরো এই পাশে এনার্জি হচ্ছে V1, এই পাশে এনার্জি হচ্ছে V2, এই বরাবর কারেন্ট গেছে, অবশ্যই V1 এর মান V2 এর চেয়ে বড় হবে। ওকে, কারণ এনার্জি আর ভোল্টেজ একই কথা, সার্কিটে ভোল্টেজ আর এনার্জি হচ্ছে একদম ইকুইভ্যালেন্ট জিনিস। সো এনার্জি কমে যাওয়া মানে টেকনিক্যালি ভোল্টেজ কমে যাওয়া। সেম কাহিনী কিন্তু ব্যাটারিতেও ঘটে। তুমি দেখো ব্যাটারির এই প্রান্তে ভোল্টেজ একরকম, এই প্রান্তে ভোল্টেজ আর এক রকম। তার মানে তুমি যদি ব্যাটারির এই প্রান্ত থেকে এই প্রান্তে যাও, তুমি ভোল্টেজের একটা ড্রপ দেখতে পারবা। ধরো এখানে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। ওকে, এটার মানে কি? ব্যাটারির এই পাশে প্লাস, ওই পাশে মাইনাস, এখানে লেখা আছে 10 ভোল্ট। এটার মানে কি? মানে হচ্ছে ব্যাটারির যে প্লাস প্রান্ত সেইটার ভোল্টেজ ব্যাটারির মাইনাস প্রান্তের ভোল্টেজের চেয়ে 10 ভোল্ট বেশি। তাহলে তুমি যদি এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে যাও, তুমি ব্যাটারি অতিক্রম করার পরেই দেখবা 10 ভোল্ট বিভব কমে গেছে। আর তুমি যদি ডি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসো, তুমি ব্যাটারি অতিক্রম করার সাথে সাথেই দেখবা 10 ভোল্ট বিভব বাইরে গেছে। এই যে তুমি এইদিকে গেলা, বিভবটা কমলো, এটাকে বলে হচ্ছে ভোল্টেজ ড্রপ। আর তুমি যখন এই দিকে আসবা দেখবা বিভবটা বাড়ছে, এটাকে বলে হচ্ছে ভোল্টেজ রাইজ। এটা আমরা পড়বো যখন আমরা কেভিএল পড়বো, তখন আরো ভালো মতো পড়বো, স্পেশালি যখন মানে কিরশফ ভোল্টেজ ল পড়বো। এখানে আমাদের ভোল্টেজ রাইজের কোনো কনসেপ্ট লাগবে না, কিরশফের যে ভোল্টেজ ল সেখানে হচ্ছে আমাদের ভোল্টেজ রাইজের কনসেপ্টটা লাগে। আপাতত জেনে রাখো যে আমাদের কারেন্ট চলার পথে যদি কোনো এলিমেন্ট চলে আসে যে কিনা কারেন্টের প্রবাহকে বাধা দিতে পারে বা কারেন্টের প্রবাহকে পরিবর্তন করতে পারে বা অ্যাক্সিলারেট করতে পারে, তাহলে সেই এলিমেন্টটাকে অতিক্রম করার পরে ভোল্টেজের মান সেম থাকে না। যেমন আমাদের ব্যাটারি কি করতেছে, কারেন্টের প্রবাহকে বৃদ্ধি করতেছে। যদি ব্যাটারি না দিতাম কিন্তু কারেন্টের ফ্লোই পাইতাম না। সো কারেন্টের যে ফ্লোটা সেটা তৈরি করতেছে ব্যাটারি। সো কারেন্ট যখন ব্যাটারিকে অতিক্রম করবে অবশ্যই ভোল্টেজে একটা পরিবর্তন দেখা যাবে। সেম কাহিনী রোধের ক্ষেত্রে, রোধ কি করতেছে, কারেন্টের প্রবাহকে বাধা দিচ্ছে। সো কারেন্ট যখন রোধটাকে অতিক্রম করবে দেখা যাবে সেখানেও ভোল্টেজের একটা ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে। অতিক্রম করার আগে ভোল্টেজ ছিল একরকম, অতিক্রম করার পরে ভোল্টেজ হচ্ছে আর এক রকম। এখন তাহলে যদি এই সার্কিটটাকে আমি আরেকবার আঁকি, দুঃখিত, সরি ফ্লেমস কোথায়, এই তো। এই সার্কিটটাকে যদি আমি আরেকটা বার আঁকি, ধরো এরকম, এই, ওকে, এখানে আছে এই, এখানে আছে হচ্ছে ব্যাটারি। ওকে ফাইন, আমি তোমাকে 4টা পয়েন্ট আবার দিলাম। এই হচ্ছে একটা পয়েন্ট এ পয়েন্ট, এই হচ্ছে আরেকটা পয়েন্ট বি পয়েন্ট, এই হচ্ছে আরেকটা পয়েন্ট সি পয়েন্ট, আর এটা হচ্ছে আরেকটা পয়েন্ট ডি পয়েন্ট। ওকে, এটা হচ্ছে এ পয়েন্টের ভোল্টেজ ভিএ, এটা বি পয়েন্টের ভোল্টেজ ভিভি, এটা সি পয়েন্টের, এটা ডি পয়েন্টের। ওকে, প্রশ্ন করা হয়েছে কোন পয়েন্টের ভোল্টেজ সবচেয়ে বেশি এবং কোন পয়েন্টের ভোল্টেজ কম, এইটা কিভাবে বের করা যাইতে পারে। তুমি একটু চিন্তা করে দেখো কারেন্টের ফ্লো হবে কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, সব সময় প্লাস থেকে মাইনাসের দিকে। ধরো এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে কারেন্টটা গেছে, যাওয়ার সময় কি সে কোনো রোধ ফেস করছে? করে নাই। সে কোনো ব্যাটারি ফেস করছে? করে নাই। তার মানে এখানে বিভব কমে যাওয়ার বা এনার্জি কমে যাওয়ার কোনো সুযোগ নাই। ধরো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার এনার্জি 20 জুল এবং হাঁটার সময় আমার কোনো শক্তি খরচই হয় নাই, তাহলে 10 মিটার হাঁটার পরেও আমার এনার্জি কত থাকবে? 20 জুলই থাকবে, যদি এনার্জি লস না হয়। তার মানে এনার্জির মান চেঞ্জ হবে না। সেম কাহিনী, কারেন্ট এখান থেকে এখানে গেছে, যাওয়ার সময় পথে কোনো রোধ পড়ে নাই, কোনো ব্যাটারি পড়ে নাই, তাহলে তার কি কোনো বাধা ফেস করা লাগছে? করা লাগে নাই। যদি বাধা ফেস করা না লাগে তার কি নিজের এনার্জি ব্যবহার করার দরকার আছে? দরকার নাই। তার মানে এই পয়েন্টে যা এনার্জি এই পয়েন্টেও তাই এনার্জি। যদি দুইটা পয়েন্টের এনার্জি সেম হয় অবশ্যই দুইটা পয়েন্টের বিভবও সেম হবে। সার্কিটে যদি দুইটা পয়েন্টের এনার্জি সেম হয় আমরা কি বলবো? ওই দুইটা পয়েন্টের পটেনশিয়াল বা বিভবও সেম। দ্যাট মিন্স এই রাস্তা দিয়ে গতিশীল হওয়ার সময় কারেন্ট কোনো বাধা ফেস করেনি। ঠিক আছে, আহারে বাধা বানানটা অসুন্দর হয়ে যাচ্ছে, কোনো বাধা ফেস করেনি। ওকে, যদি কোনো বাধা ফেস না করে তাহলে কোনো এনার্জি লস হবে? কোনো এনার্জি লস হবে না। লেখো, কোনো এনার্জি লস নাই। এনার্জি লস কখন হইতো? যখন সে বাধা ফেস করতো। ধরো রোদ আসছে বা ব্যাটারি আসছে, তখন সে বাধা ফেস করবে বা সে হয়তো আরো অ্যাক্সিলারেটেড হবে, ব্যাটারি তাকে আরো জোরে পুশ করে দিবে, ধরলাম লেটস সাপোজ কিছু একটা পরিবর্তন নিয়ে আসবে, ভ্যারিয়েশন নিয়ে আসবে। বাট এই রাস্তায় তো কিছুই নাই, কারেন্ট যেমনি যাইতেছিল অমনি, না সে বাধা ফেস করতেছে না কোনো অ্যাক্সিলারেশন পাচ্ছে। সো আলটিমেটলি এই রাস্তায় বা এই পথে তার কোনো এনার্জি লস হবেই না।
ভাই আসলে কি হবে না, প্র্যাকটিক্যালিও হবে না, প্র্যাকটিক্যালি হবে। বাট আমরা যখন আইডিয়ালি ডিল করতেছি, মানে আমরা তো ম্যাথগুলো করি সব আইডিয়াল কেসের জন্য, আমরা ধরেই নিচ্ছি এই তারের মধ্যে কোনো রোধই নাই। সো তারের মধ্যে যদি কোনো রোধ না থাকে, সে তো কোনো বাধা ফেস করতেছে না, কারেন্ট সিম্পলি চলে যাবে, কারেন্টের এনার্জিতে কোনো ভ্যারিয়েশন ক্রিয়েট হবে না। দ্যাট মিনস এই পয়েন্টের এনার্জি যা হবে, এই পয়েন্টের এনার্জিও হবে তাই। বাট যখন তুমি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবা, রোধবিহীন তার তো আসলে পাওয়া সম্ভব না, একটু হইলেও রোধ থাকবে। সো দেখা যাবে প্র্যাকটিক্যালি করতে গেলে এখানে হয়তো বা হালকা একটু ভ্যারিয়েশন আসবে। বাট আইডিয়াল কেসে আমরা ধরেই নেই যেখানে রোধের কথা উল্লেখ করা নাই, সেই তারের মধ্যে কোনো রোধ নাই। সো যদি কোনো রোধ না থাকে, কোনো বাধা নাই, বাধা না থাকলে এনার্জির লস নাই, তার মানে এনার্জি থাকবে কনস্ট্যান্ট। তাহলে এই পয়েন্টের যা এনার্জি, এই পয়েন্টেরও তাই এনার্জি। যদি দুইটা পয়েন্টের এনার্জি সেম হয়, আমরা কি বলবো, ওই দুইটা পয়েন্টের বিভব সমান। দ্যাট মিনস এ পয়েন্টের বিভব যা হবে, বি পয়েন্টের বিভব হবে তাই। ঠিক আছে, কি বললাম, এ পয়েন্টের বিভব যা হবে, বি পয়েন্টের বিভবও তাই হবে। ভাইয়া সি পয়েন্টের বিভবও কি তাই হবে? চিন্তা করে দেখো, সি পয়েন্টের বিভব কিন্তু তা হবে না। কারণ কারেন্ট যখন এখান দিয়ে প্রবাহিত হবে, সে ফেস করবে কি, সে ফেস করবে রোধ। যখন সে রোধকে ফেস করবে, তার কি সেই বাধাকে অতিক্রম করা লাগবে না? যদি এই পাশ থেকে ওই পাশে যাইতে চায়, অবশ্যই অতিক্রম করতে হবে। এবং বাধা অতিক্রমের জন্য তার নিজের শক্তি খরচ করা লাগবে। যখন সে নিজের শক্তি খরচ করবে, তার এনার্জি কি কমে যাবে না? এনার্জি কমে যাবে। দ্যাট মিনস এই পাশে যা এনার্জি, এই পাশে এনার্জি হবে তার চেয়ে কম, কারণ এনার্জি কমে যাবে। তাহলে এই পাশের এনার্জি যদি কম হয়, বিভব কি হবে? বিভবও কম হবে। তাহলে বলো, বি থেকে সিতে যাওয়ার সময় কি হবে? এখানে বাধা ফেস করবে। কি করবে? বাধা ফেস করবে। ঠিক আছে, এবং সেই বাধা অতিক্রম করার জন্য এনার্জি লস হবে বা এনার্জি খরচ করা লাগবে, এনার্জি লস হবে। যদি এনার্জি লস হয়, তাহলে কি এনার্জি কমে যাবে না রোধটাকে অতিক্রম করার পরে? অবশ্যই কমে যাবে। দ্যাট মিনস সি পয়েন্টের এনার্জি বি পয়েন্টের এনার্জির চেয়ে কম। তার মানে সি পয়েন্টের বিভবও কি হবে? বি পয়েন্টের বিভবের চেয়ে ছোট হবে। বুঝছো? বি পয়েন্টের বিভব হবে বড়, সি পয়েন্টের বিভব হবে ছোট, তুলনামূলকভাবে ছোট। ভাইয়া সি পয়েন্ট আর ডি পয়েন্টের বিভব কি সেম হবে? না, আবারও রোধ আছে না, রোধের মধ্যে দিয়ে যখন কারেন্টটা যাবে, বাধা ফেস করবে না? করবে। সেই বাধাকে অতিক্রম করার জন্য তার কাজ করা লাগবে না? অবশ্যই করা লাগবে। সেটা কিভাবে করবে? নিজের শক্তি ব্যবহার করে। সো দেখা যাবে এই পয়েন্টে যতটুকু এনার্জি অবশিষ্ট ছিল, তার মধ্যে কিছুটা সে খরচ করে ফেলবে এই বাধাটাকে অতিক্রম করার জন্য, এবং আলটিমেটলি এই ডি পয়েন্টে এসে তার এনার্জি আরো কমে যাবে। ওকে, সো দেখা যাবে ডি পয়েন্টের এনার্জি সি পয়েন্টের এনার্জির চেয়েও কম। তাহলে ডি পয়েন্টের এনার্জি যদি কম হয়, ডি পয়েন্টের বিভব কি হবে? ছোট হবে সি পয়েন্টের তুলনায়। সো বলা যায় সি পয়েন্টের বিভব হবে ডি পয়েন্টের বিভবের চেয়ে বড়। বুঝতে পেরেছো? সো এটাকেই বলে হচ্ছে ভোল্টেজ মেথড, যে আমাদের সার্কিটের বিভিন্ন পয়েন্টের ভোল্টেজের মধ্যে কম্প্যারিজন করা। সো মাথায় রাখা লাগবে, যদি দুইটা পয়েন্টের মাঝখানে রোধ বা ব্যাটারি এরকম কিছু থাকে, তাহলে তার দুই প্রান্তের বিভব হবে আলাদা। যদি দুইটা পয়েন্টের মাঝখানে রোধ ব্যাটারি জাতীয় কিচ্ছু না থাকে, জাস্ট একটা সিম্পল তার থাকে, সেক্ষেত্রে সেই দুইটা পয়েন্টের বিভব হবে সমান। চাইলে একটু লিখে দিতে পারো, কি বলেছি? সার্কিটের দুইটা পয়েন্টের মাঝে, লেখো, এগুলো কাজে লাগবে অ্যানালাইসিসের সময়। সার্কিটের দুইটা পয়েন্টের মাঝে যদি কি থাকে, যদি রোধ বা ব্যাটারি, রোধ ধরতে পারো, ব্যাটারি ধরতে পারো, ক্যাপাসিটারও থাকতে পারে। ক্যাপাসিটারের দুই প্রান্তে কি হয়? বিভব আলাদা হয়। আমরা পড়ে আসছি না, ক্যাপাসিটারের দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হয়। ব্যাটারি, ক্যাপাসিটার মানে হচ্ছে ধারক, এগুলো যদি থাকে, এগুলো থাকলে দুই প্রান্তের বিভব হবে আলাদা। ঠিক আছে, দুই প্রান্তের বিভব কি হবে? আলাদা হবে, বিভব আলাদা হবে। আর যদি মাঝখানে সিম্পল একটা তার থাকে, জাস্ট ধরো তার, সেই তারের মধ্যে কোনো রোধ নাই, কোনো ব্যাটারি নাই, কোনো ক্যাপাসিটার নাই, তাহলে অবশ্যই সেই তারের দুই প্রান্তের বিভব হবে সমান। কারণ এনার্জির তো কোনো লসই হয় নাই, এনার্জিতে কোনো ভ্যারিয়েশনই ক্রিয়েট হয় নাই, তোমার কারেন্ট ফ্লো করার সময় কোনো এনার্জি ব্যবহার করা লাগে নাই। সো এনার্জি থাকবে কনস্ট্যান্ট, বিভব থাকবে কনস্ট্যান্ট। আর যদি, লেখো, আর যদি শুধুমাত্র একটি তার থাকে, আর যদি শুধুমাত্র একটি তার থাকে, যেখানে রোধ নাই, কোনো ব্যাটারি নাই, কোনো ক্যাপাসিটার নাই, সেক্ষেত্রে কি হবে? বলো বলো বলো। যদি একটি তার থাকে শুধুমাত্র, সেক্ষেত্রে দুই প্রান্তের বিভব হবে সমান। ওকে, দুই প্রান্তের বিভব হবে কি? সমান। বুঝেছো? একদম সহজ। তাহলে আই গেস বিভবের কনসেপ্ট আমাদের মোটামুটি ক্লিয়ার। কোথায় বিভব কিরকম হবে না হবে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। পারবো? শিওর? গুড।
এখন হচ্ছে বিভব পার্থক্য বা বিভব পতন বা ভোল্টেজ ড্রপ। আমরা যেটাকে বিভব পার্থক্য বলি, তুমি যদি এটাকে একদম অ্যাকুরেট টার্মে প্রকাশ করতে চাও সেটাকে বলা উচিত হচ্ছে ভোল্টেজ ড্রপ বা বিভব পতন। কেন ভাইয়া ভোল্টেজ ড্রপ আবার কি জিনিস? বুঝাচ্ছি ভোল্টেজ ড্রপ কি জিনিস। ধরো ওই আগের মতোই এরকম একটা রোধ আছে, ঠিক আছে, এই একটা রোধ আছে। আমি তোমাকে বললাম রোধের এই প্রান্তে বিভব হচ্ছে 20 ভোল্ট। কত? 20 ভোল্ট। ওকে, রোধের মান হচ্ছে 2 ওহম। রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেছে 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। রোধের এই পাশের পয়েন্টটার নাম দিলাম হচ্ছে লেটস সাপোজ এ পয়েন্ট, এবং এই পাশের পয়েন্টটার নাম দিলাম লেটস সাপোজ বি পয়েন্ট। ওহমের সূত্র মনে আছে? ওহমের সূত্রের সাহায্যে আমরা কি করতাম? একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতাম। কিভাবে? বিভব পার্থক্য ইজ ইকুয়ালস টু আই মাল্টিপ্লাইড বাই আর। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে রোধটা 2 ওহম মানের রোধ, তার মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার মানের কারেন্ট গেল, ওর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? তুমি বলবো ভাই আমি ওহমস ল অ্যাপ্লাই করি। অবশ্যই করতে পারো। তাহলে এটার দুই প্রান্ত এখানেই লিখতেছি। দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে বলো? দুই প্রান্তের বিভব পার্থক্য একবারে ডেলভি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। কেমনে বের করবা বলো তো? আই আর কতখানি কারেন্ট ফ্লো করছে? 3 অ্যাম্পিয়ার। রোধের মান কত? 2 ওহম। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 6 ভোল্ট। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে কারেন্ট যেই পাশ থেকে ফ্লো করা শুরু করছে সেই পাশের তুলনায় অপর প্রান্তের বিভব হবে 6 ভোল্ট কম। ভাইয়া বিভব অপর প্রান্তে কম কেন হবে? এইটা তো এখন তোমরা পারা উচিত, কারণ কারেন্ট যখন রোধকে অতিক্রম করবে সে ফেস করবে বাধা। যদি বাধা চলে আসে তার নিজের শক্তি খরচ করে সেই বাধাকে অতিক্রম করা লাগবে, বা নিজের বিভব খরচ করে সেই বাধাকে অতিক্রম করা লাগবে। তাহলে ওই প্রান্তে গেলে কি বিভব কমে যাবে না? অবশ্যই কমে যাবে। কতটুকু কমে যাবে? এই যে এই আইআর পরিমাণ কমে যাবে। এইটা হচ্ছে ওহমস ল, যে আমরা যখন একটা রোধকে অতিক্রম করি আমাদের বিভব কতটুকু কমে যায় বা আমাদের সার্কিটে পটেনশিয়াল কতটুকু ড্রপ করে, এইটা হচ্ছে আমরা বের করি ওহমস লর মাধ্যমে। তাহলে এই যে 6 ভোল্ট বের হইল না, এইটাকে বলে হচ্ছে রোধের মধ্যে হারানো বিভব। কি বলে? হারানো বিভব। এইটা হচ্ছে 6 ভোল্ট, বা এটাকে বলা হয় ভোল্টেজ ড্রপ বা পটেনশিয়াল ড্রপ। ঠিক আছে, এটা কোথায় হচ্ছে? রোধের মধ্যে হচ্ছে। রোধের মধ্যে হারাই যাচ্ছে, রোধকে অতিক্রম করতে গিয়ে আমরা এই এনার্জিটাকে হারাই ফেলতেছি। তাহলে এবার বলো, তোমার কাছে বিভব ছিল 20 ভোল্ট, ঠিক আছে, তুমি রোধটাকে অতিক্রম করার সময় 6 ভোল্ট বিভব হারাই ফেলছো। তাহলে অপর প্রান্তের বিভব কত হবে? অপর প্রান্তের বিভব হবে হচ্ছে 14 ভোল্ট। তো বোঝাই যাচ্ছে এই পাশে 20 ভোল্ট শক্তি ছিল তোমার কাছে, তুমি 6 ভোল্ট শক্তি হারাই ফেললা, তোমার কাছে অবশিষ্ট শক্তি কত থাকবে? 14 ভোল্ট। এইবার যদি তোমার কেউ জিজ্ঞাসা করে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, দেখো এক প্রান্তের বিভব হচ্ছে এ বা ভিএ, আর এক প্রান্তের বিভব হচ্ছে ভিবি। তাহলে বিভব পার্থক্য হবে ডেল ভি ইজ ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি। ওকে, ভিএ কত? ভিএ হচ্ছে 20, ভিবি কত? 14, বিভব পার্থক্য হবে 6 ভোল্ট। ওখান থেকে হচ্ছে আমরা নাম দিছি বিভব পার্থক্য। বাট অ্যাকচুয়াল যে জিনিসটা আমরা বের করি ওহমস লর মাধ্যমে সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। যে একটা রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে সেই রোধের মধ্যে কারেন্ট কতটুকু ভোল্টেজ হারাই ফেলে বা তার ভোল্টেজে কতটুকু ড্রপ দেখা যায়। ওকে, অ্যান্ড যতটুকু ড্রপ দেখা যাবে ওই রোধের দুই প্রান্তে ততটুকু বিভব পার্থক্য তৈরি হবে। যদি এখানে 6 ভোল্ট হারায় যায় তার মানে দুই প্রান্তের বিভবের তারতম্য কত হবে? 6 ভোল্ট। যদি এখানে 10 ভোল্ট হারায় যায় দুই প্রান্তে বিভবের তারতম্য কত হবে? 10 ভোল্ট। যদি 15 ভোল্ট হারায় যায় দুই প্রান্তে বিভবের তারতম্য কত হবে? 15 ভোল্ট। বুঝতে পেরেছো? একদম সহজ। তাহলে আমাকে বলো, আমি যদি এবার তোমাকে একটা সার্কিট এঁকে দিই এবং তোমাকে আমি সার্কিটের বিভিন্ন পয়েন্টে বিভব নির্ণয় করতে বলি, আই গেস তোমরা এবার পারা উচিত। ধরো তোমাকে বললাম এই, ঠিক আছে, এরকম, ধরো এখানে আরেকটা আছে এরকম, এবং এখানে আরেকটা সিম্পল সার্কিট একদম, ঠিক আছে। তোমাকে বলা হইলো এখানে তোমার ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। কত? 20 ভোল্ট। ওকে, এখানে রোধ হচ্ছে 2 ওহম, এখানে রোধ হচ্ছে 10 ওহম। ওকে, 10 ওহম, আর এখানে ধরো 8 ওহম। ওকে, তোমাকে বলা হয়েছে এখান দিয়ে কারেন্ট গেছে 1 অ্যাম্পিয়ার। কত? 1, আচ্ছা 2 অ্যাম্পিয়ার দাও, এবং এখানে ভোল্টেজ দাও হচ্ছে 40 ভোল্ট। কত? 40 ভোল্ট। এখন সার্কিটে তোমাকে কয়েকটা পয়েন্ট দিয়ে দিছে, এইটা এ পয়েন্ট, এইটা বি পয়েন্ট, এইটা সি পয়েন্ট, এইটা ডি পয়েন্ট, এইটা ই পয়েন্ট, এবং তোমাকে বলছে এই যে পয়েন্টটা এটা হচ্ছে গ্রাউন্ডেড।
গ্রাউন্ডেড মানে কি? তুমি কোনো পয়েন্টকে যখন আর্থিং করে দিবা বা গ্রাউন্ডেড করে দিবা, তুমি ওই পয়েন্টের পটেনশিয়াল বা বিভবকে ধরে নিবা শূন্য। তাহলে যেহেতু এই পয়েন্টটা গ্রাউন্ডেড করা আছে, তার মানে একটা পয়েন্টের ভোল্টেজ আমাকে দিয়েই দিছে। যদিও কোয়েশ্চেনে কিন্তু বলে নাই। হ্যাঁ, আমরা অনেকে মনে করি যে ব্যাটারির এখানে দেওয়া আছে 40 ভোল্ট, তার মানে এই পাশের বিভব হবে শূন্য, ওই পাশের বিভব হবে 40, এরকম কিন্তু না। তোমাকে যদি একটা ব্যাটারি দিয়ে দেয় এবং দিয়ে বলে ওর বিভব 20 ভোল্ট, দুই প্রান্তের বিভব কত? তুমি বললা ভাইয়া এইটা 0 ভোল্ট, এইটা 20 ভোল্ট, এইটাই কি একমাত্র কারেক্ট অ্যান্সার? না। কেউ যদি এসে বলে ভাইয়া এইটার বিভব পার্থক্য 20 ভোল্ট, এই পাশের বিভব 10 ভোল্ট, এই পাশের বিভব 30 ভোল্ট, এটাও কারেক্ট। এইটা বিভব পার্থক্য, মানে দুই প্রান্তের বিভবের পার্থক্য। এক প্রান্তের বিভব 0 হওয়া লাগবে, আর এক প্রান্তের বিভব 20 হওয়া লাগবে এমন না। দুই প্রান্তের বিভব পার্থক্য হওয়া লাগবে 20। এক প্রান্তে 0 আর এক প্রান্তে 20 হইলেও বিভব পার্থক্য 20, এক প্রান্তে 10 আর এক প্রান্তে 30 হইলেও বিভব পার্থক্য 20। ইনফ্যাক্ট যদি এরকমও হয়, ধরো এই এটা হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে -10 ভোল্ট, এটা হচ্ছে +10 ভোল্ট, তাও ঠিক। বুঝছো? সো একটা ব্যাটারি দেখলেই তার এক প্রান্তে যে বিভব 0 আর এক প্রান্তে যে বিভব ব্যাটারির ভোল্টেজের সমান, এমন চিন্তা করা যাবে না। যদি তোমাকে এক প্রান্তে গ্রাউন্ডিং করে দেয়, তখন তুমি এই প্রান্তের বিভবকে ধরতে পারবা হচ্ছে 0। কারণ সার্কিটের যে কোনো পয়েন্টকে গ্রাউন্ডিং করে দেওয়া মানে হচ্ছে ওই পয়েন্টের বিভব হয়ে যাবে পৃথিবী পৃষ্ঠের বিভবের সমান, এবং পৃথিবী পৃষ্ঠের বিভবকে আমরা কত ধরে নেই? 0 ধরে নেই। ঠিক আছে? তাহলে আসেন, আমাদেরকে এরকম একটা পয়েন্ট গ্রাউন্ডিং করে দিছে, দিয়ে বলছে সার্কিটের যে বাকি পয়েন্টগুলো আছে সেগুলোর বিভব কত হবে নির্ণয় করো। তাহলে দেখো, যেহেতু এই জায়গাটা গ্রাউন্ডিং করা, অবশ্যই ই পয়েন্টের বিভব কত হবে? ই পয়েন্টের বিভব হবে 0 ভোল্ট। কত? 0। কারণ ভূমির সাথে সংযুক্ত করা, ভূমির সাথে সংযুক্ত থাকলে অবশ্যই পয়েন্টের বিভব 0। ওকে, ব্যাটারির ভোল্টেজ কত দেওয়া আছে? 40 ভোল্ট। তার মানে ব্যাটারির এই প্রান্তটা হাই ভোল্টেজ, এই প্রান্তটা লো ভোল্টেজ। ব্যাটারির ভোল্টেজ 40 ভোল্ট মানে কি? মানে হচ্ছে ব্যাটারির যে হাই প্রান্ত বা পজিটিভ প্রান্ত বা হাই ভোল্টেজ প্রান্ত, সেই প্রান্তের বিভব লো ভোল্টেজ প্রান্তের চেয়ে 40 ভোল্ট বেশি। কি বললাম? ব্যাটারির ভোল্টেজ 40 ভোল্ট মানে হচ্ছে ব্যাটারির প্লাস সাইডের বিভব মাইনাস সাইডের তুলনায় 40 ভোল্ট বেশি। মাইনাস সাইডের বিভব কত দেওয়া আছে? 0। তাহলে প্লাস সাইডের বিভব কত হবে? 0-র চেয়ে 40 ভোল্ট বেশি, দ্যাট মিন্স 40 ভোল্ট। তার মানে এ পয়েন্টের বিভব হবে 40 ভোল্ট। ঠিক আছে ভাইয়া, বি পয়েন্টের বিভব কত হবে? দেখো, এ থেকে যখন বিতে কারেন্ট ফ্লো করছে 2 অ্যাম্পিয়ার, তখন কি ভোল্টেজে কোনো ড্রপ হওয়ার সুযোগ আছে? কোনো বাধা সে ফেস করছে? কোনো রোধ আছে? কোনো ব্যাটারি আছে? কোনো ক্যাপাসিটার আছে? কিচ্ছু নাই। তাহলে এখান থেকে যখন এখানে কারেন্টটা ফ্লো করবে, ভোল্টেজে কোনো ভ্যারিয়েশনই ক্রিয়েট হবে না। ভোল্টেজ ড্রপ হবে কার মধ্যে? সুযোগই নাই কোনো। তার মানে এই পয়েন্টের বিভব থাকবে সেম, বিভবে কোনো পরিবর্তন আসবে না, মানে হচ্ছে 40 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে বি পয়েন্টের বিভব। ভাইয়া, সি পয়েন্টের বিভবও কি 40 ভোল্ট হবে? না, সি পয়েন্টের বিভব কিন্তু 40 ভোল্ট হবে না। কারণ সি পয়েন্টে যাওয়ার জন্য বি পয়েন্ট থেকে একটা রোধকে ফেস করা লাগতেছে, এবং যখন এই রোধের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে, অবশ্যই এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে বা বিভব কমে যাবে। সো দেখা যাবে সি পয়েন্টের বিভব হবে 40-এর তুলনায় কিছুটা হইলেও কম। প্রশ্ন হচ্ছে কতটুকু কম, কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, সেটা আমরা বের করব ওহমের সূত্রের মাধ্যমে। তাহলে দেখো, এখান দিয়ে কারেন্ট গেছে কতখানি? এখান দিয়ে কারেন্ট গেছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখানে রোধের মান কত? 2 ওহম। তার মানে এখানে ভোল্টেজ ড্রপ কতখানি হবে? লেখো, এখানে ভোল্টেজ ড্রপ হবে 2 ইন্টু 2, ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর। ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর, এটাই আমাদের ওহমস ল। তাহলে রোধ ছিল 2 ওহম, কারেন্ট গেছে 2 অ্যাম্পিয়ার, তার মানে ভোল্টেজ ড্রপ হবে 4 ভোল্ট। এটার মানে কি ভাই? মানে হচ্ছে এই 2 ওহমের মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো করবে, সে 4 ভোল্ট বিভব হারাই ফেলবে। তাহলে ফ্লো করার আগে এই পয়েন্টের বিভব কত ছিল? 40 ভোল্ট। ফ্লো করার জন্য 4 ভোল্ট বিভব হারাই ফেলতেছে। তাহলে সি পয়েন্টের পটেনশিয়াল কত হবে? সি পয়েন্টের পটেনশিয়াল হবে 36 ভোল্ট। বুঝতে পেরেছো? ছিল 40, হারাই ফেলছে 4, তাহলে সি পয়েন্টের পটেনশিয়াল কত? 36 ভোল্ট। ভাইয়া, ডি পয়েন্টের পটেনশিয়াল কত হবে? এখন কি বের করতে পারবা? অবশ্যই পারা উচিত। দেখো, এখানে 10 ওহম মানের একটা রোধ আছে, এখান দিয়ে যখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এটার মধ্যে ভোল্টেজ ড্রপ হবে কতটুকু? এইটার মধ্যে ভোল্টেজ ড্রপ হবে 2 ইন্টু 10 মানে হচ্ছে 20 ভোল্ট। তার মানে 20 ভোল্ট বিভব হারাই যাবে। যদি 20 ভোল্ট বিভব হারাই যায়, বিভব ছিল হচ্ছে 36, 20 হারাই গেছে বা 20 কমে গেছে, তাহলে ডি পয়েন্টের বিভব কত হবে? ডি পয়েন্টের বিভব হবে 16 ভোল্ট। কত রে? 16 ভোল্ট। বুঝতে পেরেছো? ভাইয়া, এখানে কি হবে 8 ওহমের মধ্যে?
দেখো তুমি এমনিতেও বুঝতেছো 8 ওহমের এক প্রান্তে বিভব হচ্ছে 16, আর এক প্রান্তে বিভব হচ্ছে 0, তাই না? এই প্রান্তে তো ই আছে, তার মানে আমি যখন ডি থেকে ইতে আসব এই 16 ভোল্ট কমে হয়ে যাবে 0, অর্থাৎ এই 8 ওহমের মধ্যে 16 ভোল্ট বিভব হারাই যাবে। এখন তুমি যদি চেক করতে চাও সেটাও করতে পারো। এখান দিয়ে কারেন্ট কতখানি ফ্লো করবে? 2 অ্যাম্পিয়ার। এই সেম কারেন্টটাই পুরো সার্কিট জুড়ে ফ্লো করতেছে। যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট এইটার মধ্যে দিয়ে ফ্লো করে, ওর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? ওর মধ্যে যে ভোল্টেজ ড্রপ বা ডেল ভি সেটা হবে হচ্ছে 8 ইন্টু 2 মানে 16 ভোল্ট, মানে 16 ভোল্ট বিভব হারাই যাবে। তাহলে ডি পয়েন্টে বিভব ছিল 16, এখানে 16 ভোল্ট বিভব হারাই যাচ্ছে, আলটিমেটলি পয়েন্টের বিভব কত হবে? 0। ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমরা সার্কিটের বিভিন্ন পয়েন্টের পটেনশিয়াল বের করতে পারি। কাজটা কিন্তু খুবই সহজ। এবং তুমি যদি চিন্তা করে দেখো, তোমার যদি কেউ এখন বলে ডি পয়েন্ট আর ই পয়েন্টের বিভব পার্থক্য কত? খুবই সহজ, ডি পয়েন্টের বিভব মাইনাস ই পয়েন্টের বিভব 16। তুমি যদি ওহমস ল দাও বের করো 16ই আসবে। ভাইয়া সি পয়েন্ট আর ডি পয়েন্টের বিভব পার্থক্য কত? 20। তুমি যদি ওহমস ল দিয়ে বের করো সেম আসবে। ভাইয়া এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য কত? 0। মাথায় রাখো কত? 0 0। ওকে, সার্কিটের দুইটা পয়েন্টের মাঝে যদি কোনো রোধ, ব্যাটারি, ক্যাপাসিটর কিচ্ছু না থাকে, তাহলে সেই দুইটা পয়েন্টের বিভব হয় সেম। বিভব সেম হওয়া মানে কি? বিভব পার্থক্য 0 হওয়া। তার মানে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হবে? 0 হবে। বিভব থাকবে কনস্ট্যান্ট, বিভব পার্থক্য হবে 0। সো যখন বিভব কনস্ট্যান্ট দুইটা পয়েন্টের, তাদের বিভব পার্থক্য কত হবে? 0। পারবো? শিওর? ভেরি গুড। তো এটা গেল হচ্ছে আমাদের সার্কিটের বিভিন্ন পয়েন্টের বিভব বের করা। আর ওহমস লতে হচ্ছে আমরা যেই যে ফর্মুলা ইউজ করি, এটা কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা ঠিক আছে, বাট এইটাকে আমরা মেইনলি ইউজ করতে পারি হচ্ছে সার্কিটে ভোল্টেজ ড্রপ বের করার জন্য। স্পেশালি তোমরা যখন পরবর্তীতে ট্রিপলিতে আসবা দেখবে এই বিভব পার্থক্য শব্দটাই নাই, ঠিক আছে? সব জায়গায় ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ। সো ভোল্টেজ ড্রপটা হচ্ছে মোর ফান্ডামেন্টাল, যে একটা রোধের মধ্যে যে কারেন্ট ফ্লো করতেছে সেই রোধের মধ্যে সে কতখানি ভোল্টেজ হারাই ফেলতেছে বা ভোল্টেজ কতখানি ড্রপ করে ফেলতেছে। আগে একটা সার্টেন ভোল্টেজ ছিল, কিছুটা ভোল্টেজ হারাই ফেলছে বা ড্রপ করে ফেলছে, অপর প্রান্তে যাওয়ার পর অবশিষ্ট যে ভোল্টেজটা সেটা থেকে যাবে। পারবো? শিওর? ভেরি গুড। গেল। আসো, আর কি দেখা যায় ভাইয়া? আর একটা জিনিস আমরা এখানে দেখতে পারি, আরো দুই একটা অ্যাডিশনাল জিনিস, সেটাও একটু বলে নেই। লেখো, সার্কিটে যেই সকল পয়েন্টের, লেখো লেখো লেখো, সার্কিটে যে সকল পয়েন্টের বিভব সেম, যে সকল পয়েন্টের বিভব সেম, তাদেরকে আমরা বিভব সেম, তাদের আমরা সেম পয়েন্ট ধরে নিতে পারবো। তাদের আমরা সেম পয়েন্ট ধরে নিতে পারবো বা সেম পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারবো। ওকে ভাইয়া, এইটা আবার কি কথা? এইটা কি কাজে লাগবে ভাইয়া? এটা হচ্ছে তুল্য রোধ নির্ণয় কাজে লাগবে। এতক্ষণ ধরে এইটার জন্য এগুলো শেখা হয়েছে, ঠিক আছে? সার্কিটের যেই পয়েন্টগুলোর পটেনশিয়াল সেম হবে তাদেরকে আমরা সেম পয়েন্ট হিসাবে কনসিডার করব। ভাইয়া এটার মানে কি? ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, এই এই ওকে, এই লেটস সাপোজ এরকম, ঠিক আছে? এটা হচ্ছে ধরো R1, এটা হচ্ছে R2। তোমাকে আমি বললাম এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট। ওকে, আমাকে বলো তো এই সার্কিটের কোন কোন পয়েন্টের পটেনশিয়াল সেম হবে বলে তোমার মনে হয়? সি এবং ডি এর পটেনশিয়াল কি সেম হবে? সেম হবে না। কেন সেম হবে না ভাইয়া? কারণ এখান থেকে যখন কারেন্টটা আসবে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। যদি ভোল্টেজ ড্রপ হয় অবশ্যই বিভব কিছুটা কমে যাবে সি থেকে ডিতে আসলে। তার মানে সি পয়েন্ট আর ডি পয়েন্টের পটেনশিয়াল সেম হওয়ার সুযোগ নেই। বি পয়েন্ট আর সি পয়েন্টের সেম হবে না, মাঝখানে রোধ আছে। তোমার কাজ হচ্ছে খালি এটা দেখা দুইটা রোধের মাঝ, দুইটা পয়েন্টের মাঝখানে রোধ আছে নাকি নাই। যদি রোধ থাকে তাহলে পটেনশিয়াল সেম হবে না, যদি রোধ না থাকে শুধুমাত্র একটা তার থাকে তাইলেই পটেনশিয়াল সেম হবে। তার মানে বি পয়েন্ট আর সি পয়েন্টের পটেনশিয়াল সেম হচ্ছে না। এ পয়েন্ট আর বি পয়েন্টের কি হবে? ইয়েস, কারণ মাঝখানে কোনো রোধ নাই। সো আমরা বলতে পারি এ পয়েন্ট এবং বি পয়েন্টের পটেনশিয়াল সেম। যদি সেম হয় তাহলে এই দুইটা সেম পয়েন্ট, তাহলে এই দুইটা সার্কিটের সেম পয়েন্ট। ওকে, সার্কিটের সেম পয়েন্ট। ভাইয়া সেম পয়েন্ট দিয়ে আমি করব কি? যেখানে বি লেখা আছে সেটাকে দিবা মুছে, মুছে লিখবা হচ্ছে এ।
ওকে, সেম পয়েন্ট ভাইয়া, এই পয়েন্টের পটেনশিয়ালও যা, এই পয়েন্টের পটেনশিয়ালও তাই। সো নতুন পয়েন্ট নাম দেওয়ার কোনো দরকার নাই ভাইয়া। সেম পয়েন্ট নাম দিয়ে আমার কি সুবিধা হইলো একটু পরেই বুঝতে পারবো, আপাতত একটু ধৈর্য ধরে শোনা লাগবে যে হ্যাঁ, সার্কিটের দুইটা পয়েন্টের পটেনশিয়াল যদি সেম হয় তাদেরকে আমরা সেম পয়েন্ট হিসাবেই উল্লেখ করতে পারবো। আরো একটা এক্সাম্পল দেন ভাইয়া, অল্প এক্সাম্পল আমি বুঝি না, সমস্যা নাই। ধরো এই, ঠিক আছে, এই এই ওকে, ধরো এখানে আছে ব্যাটারি, বুঝিস? ওকে, তোকে বলছে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এইটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট। ওকে, এবং এই বরাবর দিয়ে দিছে একটা তার, এটা একটা তার। ওকে, দিয়ে বলছে এখানে সার্কিটের কোন কোন পয়েন্ট সেম পয়েন্ট এবং কোন কোন পয়েন্ট সেম পয়েন্ট না। তুমি যদি একটু চিন্তা করো, প্রথমত ডি আর ই কি সেম পয়েন্ট হবে না, কারণ ডি আর ই এর মাঝখানে একটা রোধ আছে, এখান থেকে কারেন্ট ফ্লো করলেই রোধে কি হবে, ভোল্টেজ ড্রপ হবে। সো অবশ্যই ডি পয়েন্টের বিভব হবে একরকম, ই পয়েন্টের বিভব হবে আর এক রকম, সেম পয়েন্ট না। সি পয়েন্ট আর ডি পয়েন্ট কি সেম পয়েন্ট হবে না, এখান দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে সি পয়েন্টে যা বিভব ডি পয়েন্টের বিভব কিন্তু থাকবে থাকবে না, তার মানে সি আর ডিও সেম পয়েন্ট না। ভাইয়া এ আর বি কি সেম পয়েন্ট? ইয়েস, এ আর বি সেম পয়েন্ট। কেন? কারণ মাঝখানে কোনো কিছু নাই, কোনো রোধ নাই, কোনো কিছু নাই, তার মানে অবশ্যই এ আর বি কি সেম পয়েন্ট। ঠিক আছে ভাইয়া, এ আর সি কি সেম পয়েন্ট? বলো, এ আর সি কি সেম পয়েন্ট? ভাইয়া এ আর সি এর মাঝখানে দেখতেছি একটা রোধবিহীন তার আছে, আবার দেখতেছি একটা রোধ যুক্ত তার আছে, তাইলে কি হবে ভাইয়া? শোনো, যখন রোধের কাছে, যখন কারেন্টের কাছে দুইটা অপশন থাকে, ধরো এরকম দুইটা অপশন আছে, কোথায় আঁকি, ধরো এখানে আঁকতেছি, ধরো এই হচ্ছে একটা রাস্তা, এই হচ্ছে আরেকটা রাস্তা, দুইটা রাস্তাতেই রোধ আছে। ঠিক আছে, ধরো এই রাস্তায় আছে হচ্ছে 5 ওহম রোধ, এই রাস্তায় আছে হচ্ছে 10 ওহম রোধ, কারেন্ট আসতেছে এই বরাবর। কি হবে? যেইটা কম রোধওয়ালা রাস্তা সেই রাস্তায় বেশি কারেন্ট যাবে, যেটা বেশি রোধওয়ালা রাস্তা সেই রাস্তায় কম কারেন্ট যাবে। ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছিল, দেখা যাবে 10 অ্যাম্পিয়ারের মধ্যে 6.67 অ্যাম্পিয়ার যাবে হচ্ছে 5 ওহম দিয়ে, বাকি যে 3.33 অ্যাম্পিয়ার সেটা যাবে হচ্ছে কোন জায়গা দিয়ে? 10 ওহম দিয়ে। বুঝছো? কারেন্ট সবসময় কম রোধওয়ালা রাস্তাকে পছন্দ করে। যেই রাস্তায় রোধ বেশি সেই রাস্তার যদি অল্টারনেটিভ কম রোধওয়ালা কোনো রাস্তা থাকে সেখান দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, এবং যেই রাস্তায় হচ্ছে রোধ বেশি সেখান দিয়ে কম কারেন্ট ফ্লো করবে। ওকে, তার মানে কিন্তু এই না যে যেই রাস্তায় কম রোধ সেখান দিয়ে পুরা কারেন্ট ফ্লো করে যাবে, এবং যেই রাস্তায় বেশি রোধ সেখান দিয়ে কারেন্ট ফ্লোই করবে না, এরকম না। যদি একটায় 5 হয় আর একটায় 10 হয়, দেখা যাবে 5-এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করতেছে, বাট একটা নির্দিষ্ট কারেন্ট 10-এর মধ্যে দিয়েও ফ্লো করবে। কিন্তু তুমি যদি এরকম করতে পারো যে কারেন্ট যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা রাস্তায় রোধ আছে আর একটা রাস্তায় কোনো রোধই নাই, যদি আর একটা রাস্তায় কোনো রোধ নাই থাকে তাহলে কারেন্ট দেখতেছে আমি এই রাস্তায় গেলে আমার কোনো রোধ ফেস করাই লাগতেছে না, সে রোধওয়ালা রাস্তায় কেন যাবে? কেন যাবে বলো? কোনো কারণই নাই। সো তখন সম্পূর্ণ কারেন্টটা এখান দিয়ে বাইপাস হয়ে চলে যাবে, সম্পূর্ণ কারেন্ট, এবং এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এটাকে বলে শর্ট সার্কিট হয়ে যাওয়া। পড়ছো না 9-10-এ শর্ট সার্কিট? শর্ট সার্কিট মানে কি? কোনো একটা কম্পোনেন্ট বা সার্কিটের কোনো একটা সার্টেন পার্টকে তুমি একটা রোধবিহীন তার দ্বারা যুক্ত করে দিছো। সো দেখা যাবে সেক্ষেত্রে সার্কিটের এই পার্টটা দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না, কারণ দেখো কারেন্ট এখানে এসে যাওয়ার দুইটা রাস্তা পাবে, একটা হচ্ছে এই রাস্তা আর একটা হচ্ছে এই রাস্তা। সে দেখতেছে এই রাস্তা দিয়ে গেলে তার একটা রোধ ফেস করা লাগতেছে, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে কোনো রোধই নাই, তখন পুরা কারেন্টটা এই রোধবিহীন তারের মধ্যে দিয়ে ফ্লো করবে, এবং রোধওয়ালা যে তারটা সেখান দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। এটাকে কি বলা হয়? এটা পড়বো আমরা পরে, এটাকে বলা হয় হচ্ছে শর্ট সার্কিট। ওকে, আর একটা আছে ওপেন সার্কিট, এগুলো পড়বো, হ্যাঁ পরে পড়বো, বাবাও তো জাস্ট একটু জেনে রাখো। তাহলে ভাইয়া এখানে তো আবার এরকম হইলো না যে 10 ওহম এখানে রোধ বেশি এখানে রোধ কম, তাহলে পুরা কারেন্টটা কম রোধ দিয়েই যাক, না এরকম হবে না। যদি দুইটা রোধেরই মান থাকে, দুইটা তারে যদি রোধ থাকে বা দুইটা রাস্তাতেই যদি রোধ থাকে, যেটা কম রোধওয়ালা রাস্তা সেখান দিয়ে একটু বেশি কারেন্ট ফ্লো করবে, আর যেটা বেশি রোধওয়ালা রাস্তা সেখান দিয়ে একটু কম কারেন্ট ফ্লো করবে। বাট এই দুইটা রাস্তার একটাই যদি রোধ নাই থাকে, একদমই রোধ নাই, রোধবিহীন তার, সেই ক্ষেত্রে পুরা কারেন্টটাই সেই রোধবিহীন তারের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। বুঝতে পেরেছো? সো এটা একটু মাথায় রাখা লাগবে। তাহলে খেয়াল করো, যদি পুরা কারেন্টটা এখান দিয়ে ফ্লো করে তাইলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য আছে?
এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই নাই ভাই। কারেন্ট গেছে এই বরাবর, যাওয়ার সময় মাঝখানে কোনো কিছু পাইছে? পাই নাই। তার মানে এ পয়েন্টের বিভব আর সি পয়েন্টের বিভবও কি হবে? সেম হবে। ঠিক আছে, এ পয়েন্টের বিভব আর সি পয়েন্টের বিভবও সেম হবে। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি প্রথমে বললেন এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব সেম, আবার বললেন এ পয়েন্ট আর সি পয়েন্টের বিভবও সেম, তাইলে কি ভাইয়া বি পয়েন্ট এবং সি পয়েন্টের বিভবও সেম হবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। এখন তোমার কাছে আবার আরেক প্রশ্ন জাগবে, কিন্তু ভাইয়া বি আর সি এর মাঝখানে তো রোধ আছে, যদি মাঝখানে রোধ থাকে তাহলে বিভব কেমনে সমান হয়? তুমি চিন্তা করে দেখো, বিভবে তো পার্থক্য তখন তৈরি হবে যখন রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। যখন তুমি এই রোধবিহীন তারটাকে যুক্ত করতেছো, এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে? কোনো কারেন্টই যাচ্ছে না। তার মানে রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট অতিক্রম করতেছে না। রোধের মধ্যে বিভব পতনের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল V is equals to IR, রোধের মধ্যে হারানো বিভব বা ভোল্টেজ ড্রপ বের করার ফর্মুলা। এখন তুমি দেখলে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেছে 0 অ্যাম্পিয়ার, তাহলে এই রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? এই রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে 0 ইনটু R, দ্যাট মিন্স 0। তার মানে এই রোধের মধ্যে কোনো বিভব পতনই হবে না। যদি এই রোধের মধ্যে কোনো বিভব পতন না হয় বা 0 ভোল্ট বিভব হারায়, তাইলে বি পয়েন্টের বিভব আর সি পয়েন্টের বিভবও কি হবে? অবশ্যই সমান হবে। তার মানে এখান থেকে বলা যায় বি পয়েন্টের বিভব আর সি পয়েন্টের বিভবও সমান। বুঝতে পেরেছো? তার মানে এই সার্কিটে এ পয়েন্ট যা, বি পয়েন্টও তাই, সি পয়েন্টও তাই, তিনটাই সেম পয়েন্ট। তিনটাই কি? সেম পয়েন্ট। মন থাকবে? শিওর? একদম সহজ। হ্যাঁ, মানে এখানে কঠিন বা কমপ্লেক্স কোনো কিছু নাই। তোমার জাস্ট মাথায় রাখা লাগবে সার্কিটের যেই পয়েন্টগুলোর বিভব সমান তাদেরকে আমরা সেম পয়েন্ট হিসেবে ধরে নিতে পারি বা সেম পয়েন্ট হিসেবে প্রকাশ করতে পারি, এতটুকুই। এবং এটা কোন জায়গায় কাজে লাগবে? আমরা যখন তুল্যরোধ নির্ণয় করব, অনেক জটিল জটিল সার্কিট আসবে, তখন এই পয়েন্ট ধরে ধরে সার্কিট সলভিংটা অনেক বেশি হেল্পফুল। তোমার অনেক কমপ্লেক্স ম্যাথকে অনেক সহজ বানাই দিবে, অনেক অল্প সময়ে তুমি ম্যাথ সলভ করতে পারবা। এবং এই সকল কনসেপ্ট তুমি এইচএসসিতেও অ্যাপ্লাই করতে পারবা, অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবা, কারণ এগুলা কোনো আউট অফ দ্য ওয়ার্ল্ড কনসেপ্ট না, তোমার বইয়েরই কনসেপ্ট, জাস্ট একটু অর্গানাইজড ভাবে। বুঝতে পেরেছি? শিওর? গুড। চলো সামনে আগায় যাই। আসো এখন আমরা একটু তুল্যরোধ শুরু করি। ঠিক আছে, কি পড়বো? তুল্য রোধ। আচ্ছা, তুল্য রোধ জিনিসটা কি? এটা আসলে আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি। মানে হচ্ছে ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, লেটস সাপোজ এরকম, এখানে আছে আরো একটা রোধ। ওকে ফাইন, সার্কিটের রোধ কয়টা? দেখে তো বোঝাই যাচ্ছে রোধ তিনটা, R1, R2 এবং R3। সার্কিটে ভোল্টেজ কত? আমরা কতখানি ভোল্টেজ অ্যাপ্লাই করছি? V। ওকে, এবং সার্কিট দিয়ে কতখানি কারেন্ট ফ্লো করছে? I। ওকে, এখন তোমাকে বললো এই সার্কিটের তুল্য রোধ নির্ণয় করো বা এই সার্কিটের তুল্য সার্কিট নির্ণয় করো। তার মানে কি? তার মানে হচ্ছে সার্কিটে যতগুলা রোধ আছে সবগুলা রোধকে একটা সিঙ্গেল রোধ দ্বারা রিপ্লেস করতে হবে। কি করতে হবে? সার্কিটে যতগুলা রোধ আছে সবগুলা রোধকে একটা রোধ দ্বারা রিপ্লেস করতে হবে। ঠিক আছে, একটা রোধ দ্বারা রিপ্লেস করতে হবে। ভাইয়া আমি কি আমার ইচ্ছা মতো, আমার মন যেটা চায়, ওই আছে না আমার পরানো যাহা চায়, তাই দিয়ে রিপ্লেস করে দিব? না, রিপ্লেস করার কন্ডিশন আছে। কি কন্ডিশন? তুমি যখন এই তিনটা রোধকে সরিয়ে বা যতগুলা রোধই থাকে তাদেরকে সরিয়ে একটা রোধ এনে বসাবা, তোমার মেক শিওর করা লাগবে সার্কিটের বিভব এবং সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করা কারেন্টে যেন কোনো পরিবর্তন না আসে, বা এই সমবায়ের দুই প্রান্তের বিভব এবং সমবায়ের মধ্যে ফ্লো করা কারেন্টে যেন কোনো পরিবর্তন না আসে। কি মেনটেন করতে হবে? সমবায়ের দুই প্রান্তের বিভব। ওকে, সমবায়ের দুই প্রান্তের বিভব এবং সমবায়ের কারেন্টে, এবং কি সমবায়ের কারেন্টে যেন কোনো পরিবর্তন না আসে, কারেন্টে যেন কোনো পরিবর্তন না আসে। এটা যদি মেক শিওর করতে পারো তাইলে এই খেলাটা হয়ে যাবে। ঠিক আছে, পরিবর্তন না আসে, এই কন্ডিশন স্যাটিসফাই করে তোমার এই পুরো সার্কিটের রোধটাকে একটা সিঙ্গেল রোধ দ্বারা রিপ্লেস করা লাগবে। তার মানে আমার মেক শিওর করা লাগবে এই তিনটা রোধকে সরিয়ে যখন আমি একটা রোধ এনে বসাইছি, তখন এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য আগেও যা ছিল এখনো যেন তাই থাকে, এবং এই সমবায়ের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করতেছিল এখনো যেন ঠিক ততটুকু কারেন্টই ফ্লো করে। আর একটা বার একটু বলি, ধরো এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য ছিল হচ্ছে V, ধরলাম কত? V, বা তুমি চাইলে V প্রাইমও দিতে পারো। ওকে, এখানে আরেকটা রোধ দিয়ে দাও এক্সট্রা,
এটার তুল্যরোধ আমরা নির্ণয় করতেছি না, আমরা ধরো শুধুমাত্র এইটুকুর তুল্যরোধ নির্ণয় করতেছি। তাহলে আমাদের সমবায় কোনটা? যতটুকুর তুল্যরোধ তুমি নির্ণয় করবা সেটাই তোমার সমবায়। এবং আমি ধরলাম এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি প্রাইম এবং সমবায়ের মধ্যে কারেন্ট ফ্লো করছে হচ্ছে আই অ্যাম্পিয়ার। তাহলে যখন আমি সমবায়ের পরিবর্তে একটা সিঙ্গেল রোধ বসাবো, আমার মেকশিওর করা লাগবে সেই সিঙ্গেল রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য যেন ভি প্রাইম হয় এবং সেই সিঙ্গেল রোধটার মধ্যে দিয়েও যেন আই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে। যদি এইটা ইনশিওর করতে পারি বা মেকশিওর করতে পারি, তাহলে ওই সিঙ্গেল রোধটাকে আমরা বলবো এই সমবায়ের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে ব্যাপারটা হবে এরকম, এখানে যে রোধটা ছিল সেটা তো থাকবেই, কারণ এটার তুল্য রোধ আমরা বের করতেছি না, আমরা তুল্য রোধ বের করতেছি শুধুমাত্র এইটুকুর। তাহলে আমি এইটুকুকে একটা রোধ দ্বারা রিপ্লেস করে দিব। যদি একটা রোধ দ্বারা রিপ্লেস করি, আমার মেকশিওর করা লাগবে কি? আমার মেকশিওর করা লাগবে এই একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যেন ভি প্রাইম হয়, সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য যা ছিল তাই, এবং এই রোধের মধ্যে দিয়েও যেন সেম কারেন্টটা ফ্লো করে যেটা সমবায়ের মধ্যে ফ্লো করছিল। যদি এই জিনিস আমি এনশিওর করতে পারি, তাহলে এই রোধটাকে আমি বলবো এই সমবায়ের তুল্য রোধ। বুঝতে পেরেছো? দেখো এই সংজ্ঞাটাই লেখা আছে। একটা তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোনো রোধের সমবায়কে একটি মাত্র রোধ দ্বারা এমনভাবে প্রতিস্থাপিত করা হয় যাতে উক্ত বর্তনীর মোট তড়িৎ প্রবাহ এবং উক্ত বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য উভয়ই অপরিবর্তিত থাকে। ওই একক রোধকে বা ওই একটা রোধকেই আমরা উক্ত সমবায়ের তুল্য রোধ বলে থাকি। বুঝতে পেরেছেন? এবং সমবায় নরমালি দুই রকমের হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। এই দুইটা হচ্ছে বেসিক, আবার এই দুইটার মিক্সড আকারে মিশ্র সমবায়ও থাকতে পারে। আমাদের সামনে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিশ্র সমবায় আসবে, কারণ শুধুমাত্র শ্রেণী সমবায় বা শুধুমাত্র সমান্তরাল সমবায় তো তোমাকে দিবে না। যেমন এখানে যেটা, এটাই কি, এটাই তো মিশ্র সমবায়, তাই না? R2 আর R3 কেমনে আছে? সমান্তরাল আছে। R1 এই পুরা জিনিসটার সাথে কেমনে আছে? শ্রেণী সংযোগে আছে। সো এটা একটা মিশ্র সমবায়। ওকে, তাহলে আসো আমরা প্রথমে একটা একটা করে সমবায় নিয়ে পড়বো, শ্রেণী সমবায় নিয়ে, দেন হচ্ছে সমান্তরাল সমবায় নিয়ে, দেন হচ্ছে আমরা প্রবলেম সলভিং এ যাব। ওকে, তাহলে আসো প্রথমে কি? প্রথমে হচ্ছে শ্রেণী সমবায়। বলো শ্রেণী সমবায় তুমি কেমনে বুঝবা? খুবই সহজ ভাইয়া, একটা রোধের এক প্রান্তের সাথে মানে প্রথম রোধের লাস্টের সাথে সেকেন্ড রোধের ফার্স্ট, সেকেন্ড রোধের লাস্টের সাথে 3 নাম্বার রোধের ফার্স্ট, যদি এইভাবে একই সিরিয়ালে রোধগুলো সাজানো থাকে তখন আমরা সেটাকে কি বলি? শ্রেণী সমবায় বলি। রোধের সমবায় কিন্তু দেখেছে না, আহামরি কোনো কঠিন ব্যাপার না, ঠিক আছে? স্পেশালি শ্রেণী সমবায়। মাঝে মধ্যে সমান্তরাল সমবায় চিনতে একটু কষ্ট হয়, বাট শ্রেণী সমবায় চেনা আসলে কোনো কঠিন কাজই না। জাস্ট এরা সিরিয়ালি যুক্ত থাকবে। তোমার দেখা লাগবে একটা রোধের এক প্রান্তের সাথে বা প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, যদি আরো রোধ থাকতো তৃতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে চতুর্থ রোধের প্রথম প্রান্ত, যদি এইভাবে যুক্ত থাকে একটা রোধের লাস্ট প্রান্তের সাথে পরের রোধের ফার্স্ট, দেন পরের রোধের লাস্টের সাথে তারপরের রোধের ফার্স্ট, এইভাবে যদি সিরিয়ালি অ্যাড থাকে তখন আমরা সেটাকে কি বলি? শ্রেণী সমবায় বলি। এখন শ্রেণী সমবায় নিয়ে যদি তুমি অ্যানালাইসিস করতে চাও, খেয়াল করো, ধরো 3টা রোধ নিয়ে কাজ করলাম, 4টা 5টা যে কোনো সংখ্যক হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই, দ্য রেজাল্ট উইল বি সেম। ধরো এরকম 3টা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, দেখেই বোঝা যাচ্ছে তাই না শ্রেণী সমবায় আছে। এখন এইটাকে আমরা নির্ণয় করতে চাচ্ছি হচ্ছে এখান থেকে ওর তুল্য রোধ, ঠিক আছে? যে এই সমবায়ের তুল্য রোধ কত। ফাইন, তাহলে ধরো এখানে ওর রোধ হচ্ছে R1, ওর রোধ হচ্ছে R2, ওর রোধ হচ্ছে R3, আর ব্যাটারির ভোল্টেজ হচ্ছে V। আমি একটা কথা বলি, সার্কিটে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে, এই বরাবর কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, কারেন্ট ফ্লো করার সময় কোনো পয়েন্টে সে কি একাধিক রাস্তা পাবে? একাধিক রাস্তা মানে হচ্ছে ধরো কারেন্ট আসতেছে, আসার সময় দেখলো সামনে 2টা রাস্তা, সো কিছু কারেন্ট এদিক দিয়ে চলে গেল, কিছু কারেন্ট এদিক দিয়ে চলে গেল, বা পুরা কারেন্টই একদিকে চলে গেল যদি রোধবিহীন তার হয়, এবং আরেক দিক দিয়ে কোনো কারেন্টই গেল না। এটাকে বলি হচ্ছে যে কারেন্ট যাওয়ার সময় হঠাৎ করে সামনে মাল্টিপল রাস্তা দেখতে পাওয়া। বাট এখানে কি এরকম কিছু হবে? তুমি একবার চিন্তা করো, কারেন্ট যখন ফ্লো করবে, সে ধরো এভাবে ফ্লো করতেছে, যাওয়ার সময় কি সে বিকল্প কোনো রাস্তা দেখতেছে? না, একই রাস্তা, একই রাস্তার মধ্যে দিয়ে সে ঘুরতেছে। তাইলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে না। এই আই অ্যাম্পিয়ার কারেন্ট R1 এর মধ্যে দিয়ে যাবে, এই আই অ্যাম্পিয়ার কারেন্ট R2 এর মধ্যে দিয়েও যাবে, এই আই অ্যাম্পিয়ার কারেন্টটি R3 এর মধ্যে দিয়েও যাবে। কারেন্টে তো কোনো ভ্যারিয়েশনই তৈরি হবে না, তাই না? প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি হবে? সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে। এটা শ্রেণী সমবায়ের একটা বৈশিষ্ট্য, মাথায় রাখা লাগবে। যেই রোধগুলো, লেখো, যেই রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, সমবায়ে
যুক্ত থাকবে তাদের মধ্যে দিয়ে বা তাদের সবার মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে। ওকে, সবার মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে। বুঝেছো? একদম সহজ। তার মানে তোমাকে যদি কয়েকটা রোধ দিয়ে দেয় এবং তুমি যদি দেখো তাদের মধ্যে সেম অ্যামাউন্টের কারেন্ট আছে, তোমার বোঝা উচিত তারা কেমনে আছে, শ্রেণী সমবায়ে আছে। কারণ শ্রেণী সমবায়ে কারেন্ট যাওয়ার বিকল্প কোনো রাস্তাই তো নাই। পুরা কারেন্টটাই এই একটা রাস্তা জুড়েই ফ্লো করবে। তার মানে R1 এর মধ্যে দিয়েও যাবে আই অ্যাম্পিয়ার কারেন্ট, R2 এর মধ্যে দিয়েও যাবে আই অ্যাম্পিয়ার কারেন্ট, এবং R3 এর মধ্যে দিয়েও যাবে আই অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে? একদম সহজ। গুড। তাহলে আমাকে বলো এই R1 এর মধ্যে দিয়ে যদি আই অ্যাম্পিয়ার কারেন্ট যায়, R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে IR1। ভাইয়া কেমনে পাইলেন? ওহমের সূত্র। এই R1 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হবে কত? IR1 পরিমাণ। ভোল্টেজ ড্রপ মানে কি? মানে হচ্ছে এই প্রান্তের বিভব হবে এই প্রান্তের বিভবের তুলনায় IR1 পরিমাণ বেশি। দ্যাট মিন্স দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? IR1। বুঝতে পেরেছো? গুড। যখনই আই অ্যাম্পিয়ার কারেন্ট R2 এর মধ্যে দিয়ে ফ্লো করবে, তখন সেখানে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? সেম কারেন্টই তো ফ্লো করতেছে, দুই প্রান্তের বিভব পার্থক্য হবে IR2। ঠিক আছে? যখনই আই অ্যাম্পিয়ার কারেন্ট R3 এর মধ্যে দিয়ে ফ্লো করবে, তখন তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? দুই প্রান্তের বিভব পার্থক্য হবে IR3। যদি ডিফারেন্ট কারেন্ট ফ্লো করতো, কারেন্টের মান ডিফারেন্ট বসাইতাম। সেম কারেন্ট ফ্লো করছে, তার জন্য কারেন্টের মানও সেম বসাইছি। তো আমাকে একটা কথা বলো, সমবায় তো এটা, তাই না? তিনটা রোধ হচ্ছে সমবায়। এটা ধরো সমবায়ের এ পয়েন্ট এবং এটা ধরো সমবায়ের বি পয়েন্ট, দুই প্রান্তের দুইটা পয়েন্ট। এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভাইয়া দুই প্রান্তের বিভব পার্থক্য কেমনে বের করব? আমি তো সারা জীবন একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করছি, সমবায়েরটা কেমনে করব? তুমি চিন্তা করো, আমি তোমাকে বললাম ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট এবং এটা হচ্ছে ডি পয়েন্ট। আমার এ পয়েন্টে এনার্জি ছিল 50 ভোল্ট। কত ছিল? 50 ভোল্ট। আমি যখন এ থেকে বিতে গেছি আমার এনার্জি 10 ভোল্ট কমছে। আমি যখন বি থেকে সিতে গেছি আমার এনার্জি 5 ভোল্ট কমছে। আমি যখন সি থেকে ডিতে গেছি আমার এনার্জি 15 ভোল্ট কমছে। তাহলে আমার এনার্জি টোটাল কতটুকু কমছে? আমার এনার্জি টোটাল কমছে 10 ভোল্ট, 5 ভোল্ট, 15 ভোল্ট, মানে হচ্ছে 30 ভোল্ট। এই পুরো রাস্তায় কতটুকু কমছে? 30 ভোল্ট। তাহলে রাস্তাটা অতিক্রম করার পরে ওই প্রান্তে আমার এনার্জি কত হবে? আগে ছিল 50, কমে গেছে 30, হবে হচ্ছে 20 ভোল্ট। ওকে, তাহলে এই রাস্তার দুই প্রান্তের এনার্জির তারতম্য কত? এক পাশে 50 আর এক পাশে 20, তার মানে হচ্ছে 30 ভোল্ট। খুবই সহজ। ঠিক আছে? তুমি দেখো প্রত্যেকটা রোধের মধ্যে কতটুকু কতটুকু করে বিভব হারাই গেছে, সবগুলাকে যোগ করে দাও, তাহলেই তুমি এই পুরা রাস্তায় টোটাল হারানো বিভব পেয়ে যাবা। তাহলে এই পুরা রাস্তায় টোটাল হারানো বিভব কত হবে? টোটাল হারানো বিভব হবে IR1 প্লাস IR2 প্লাস IR3। এইটা হচ্ছে পুরা রাস্তার মধ্যে দিয়ে টোটাল হারানো বিভব, বা এই সমবায়ের মধ্যে দিয়ে টোটাল হারানো বিভব, টোটাল হারানো পটেনশিয়াল। বুঝতে পেরেছেন? একদম সহজ। তাহলে সমবায়ে হারানো পটেনশিয়াল কত হবে? এই সমবায়ের টোটাল হারানো পটেনশিয়াল হবে IR1 প্লাস IR2 প্লাস IR3। তাহলে যদি আমি তোমাকে এখন প্রশ্ন করি এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেটা হচ্ছে এইটা। এই সমবায়ের মধ্যে দিয়ে কারেন্ট গেছে কতখানি, সেটা হচ্ছে আই অ্যাম্পিয়ার। এখন আমি চাচ্ছি কি এই সমবায়ের তুল্যরোধ নির্ণয় করতে। তুল্যরোধ মানে হচ্ছে এই তিনটা রোধের পরিবর্তে যদি চারটা বা পাঁচটা থাকতো তাদের পরিবর্তে আমি একটা রোধেরই বসাইতাম, এবং আমার মেকশিওর করা লাগতো সেই রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা যেন এইটাই হয়, এবং সেই রোধের মধ্যে দিয়েও যেন আই অ্যাম্পিয়ার কারেন্টটি ফ্লো করে। তাহলে চলো আমি যদি পুরা জিনিসটাকে রিপ্লেস করে একটা রোধ আনি, ধরো এই একটা রোধ আছে, ওকে, এবং এখানে আমি সেই ব্যাটারিটাই যুক্ত করেছি ভি ভোল্টের। ওকে, এখান দিয়ে কারেন্ট গেছে কতখানি, কারেন্টের মান সেম হওয়া লাগবে, চেঞ্জ হওয়া যাবে না। রোধের মান ধরলাম হচ্ছে RS। ওকে, এবং এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যও সেম হওয়া লাগবে, চেঞ্জ হওয়া যাবে না। আমাদের সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য যা ছিল এই রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য হওয়া লাগবে, তাই ধরো নাম দিলাম ভি প্রাইম। সমবায়ের মধ্যে যতটুকু কারেন্ট ফ্লো করছিল এই রোধের মধ্যেও ঠিক ততটুকু কারেন্টই ফ্লো করা লাগবে। যদি করে তাহলে এই রোধটাকে আমি বলতে পারবো এই সমবায়ের তুল্য রোধ। তাহলে আমাকে বলো তো এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে I ইন্টু RS। কত? I ইন্টু
আর এস। ভাইয়া কেমনে বের করলেন? ওমস ল, সিম্পল ওমস ল। এবং এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই পুরো সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হওয়া লাগবে? সেম। তার মানে এই যে আই আর এস এটা কার সমান? ওই যে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রির সমান। এখান থেকে একটু আই কমন নাও তো। যদি আই কমন নাও তাহলে আসবে আই আর এস ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। দুই পাশ থেকে আই কাটাকাটি করো, থাকবে কি আর এস ইজ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। দেখো চেনা চেনা লাগে কিনা? এখন তো চেনা চেনা লাগে। এইটাই শ্রেণী সমবায়ে তুল্য রোধ নির্ণয় করার ফর্মুলা। যতগুলা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে সবার মানকে তোমার যোগ করে দেওয়া লাগবে। যদি যোগ করে দাও তাহলেই তুমি সমবায়ের কি পেয়ে যাবা? তুল্য রোধ পেয়ে যাবা। তাহলে ভাইয়া তিনটার জায়গায় যদি চারটা রোধ শ্রেণী সমবায়ে থাকতো সেক্ষেত্রে তুল্য রোধ কত হইতো? চারটার মানের যোগফল। যদি পাঁচটা না থেকে 50টা থাকতো তাহলে কত হইতো? সেই 50টার মানের যোগফল। যতগুলা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে তুল্য রোধ নির্ণয় করার সময় সবার মানকে যোগ করে দেওয়া লাগবে, তাহলেই তুমি সমবায়ের তুল্য রোধ পাবা। ওকে, সহজ। আর মনে রাখা লাগবে কি, যখন আমরা শ্রেণী সমবায় নিয়ে কাজ করি সেখানে সবগুলা রোধের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে। সবগুলা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি সেম হয়? এইটা হওয়াটা নেসেসারি না। যদি সবগুলা রোধের মান সেম হয়, ধরো এটার মানও আর, এইটার মানও আর, এইটার মানও আর, তখন তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হবে। দেখা যাবে ওর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে আই আর, ওরটাও হবে আই আর, ওরটাও হবে আই আর। তবে রোধের মান যদি আলাদা হয়, একটা আর ওয়ান আর একটা আর টু আর একটা আর থ্রি, সেক্ষেত্রে অবশ্যই সেই রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ডিফারেন্ট। যেমন এটার জন্য হয়েছে আই আর ওয়ান, এটার জন্য আই আর টু, এটার জন্য আই আর থ্রি। তার মানে শ্রেণী সমবায়ে সবগুলা রোধের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে, বাট সবগুলা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হওয়াটা কিন্তু নেসেসারি না। সমান হইতে পারে যখন সবগুলা রোধের মান হবে সেম। যদি সেম না হয়, ডিফারেন্ট হয়, তাহলে এক একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বা এক একটা রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে এক এক রকম। চলে এই লাইনটা লিখতে পারো, এক একটা রোধের মধ্যে এক এক রকম ভোল্টেজ ড্রপ হবে। এক একটা রোধের মধ্যে এক এক রকম ভোল্টেজ ড্রপ হবে। বুঝেছো? একদম সহজ। ভোল্টেজ ড্রপ হবে। ওকে, সেম অ্যামাউন্টের ভোল্টেজ ড্রপ কখনো হইতে পারে? অবশ্যই হইতে পারে। কখন? যখন রোধগুলার মানও সেম হয়ে যাবে। ধরো 4টা 5 ওহম মানের রোধ আছে, তারা সবাই শ্রেণী সংযোগে যুক্ত, তখন তাদের প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হবে, কারণ শ্রেণী সংযোগে যুক্ত থাকলে তো সেম কারেন্ট ফ্লো করবেই। যদি রোধের মানও সেম হয়ে যায় তখন তো দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হয়ে যাবেই। বুঝছেন? সো এই হচ্ছে শ্রেণী সমবায়। এটা একটু মাথায় রাখা লাগবে। আমাদের যদি শ্রেণী সমবায় দিয়ে দেয় এইভাবে যে ভাইয়া এখানে আছে একটা, দুইটা, তিনটা, দিয়া বলছে ভাইয়া তুল্য রোধ কত? এতটুকু। এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 25 ওহম। বলো তুল্য রোধ কত হবে? সবগুলার মানের যোগফল। ঠিক আছে, তুল্য রোধ কত হবে রে? 5 প্লাস 20 প্লাস 25 মানে হচ্ছে 50 ওহম। ওকে, 5টা থাকলে 5টায় যোগ করে দিব। আসো, এবার হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ে কি ছিল? একটা রোধের শেষ প্রান্তের সাথে পরের রোধের শুরুর প্রান্ত, ওই পরের রোধের শেষ প্রান্তের সাথে তার পরের রোধের শুরুর প্রান্ত। আর সমান্তরাল সমবায়ে কি হবে? ধরো তোমার কাছে 3টা রোধ আছে বা 4টা রোধ আছে, এদের কি প্রত্যেকের 2টা করে প্রান্ত আছে। এই 3টা রোধের সবার একটা প্রান্ত একটা কমন পয়েন্টে এবং সবার অপর প্রান্ত আর একটা কমন পয়েন্টে। কি বললাম? এই 3টা রোধে, যদি 3টা না থেকে 4টা থাকে তাহলে 4টা রোধে একটা প্রান্ত একটা কমন পয়েন্টে এবং সবার অপর প্রান্ত আর একটা কমন পয়েন্টে যদি এইভাবে কানেক্ট করতে পারো তখন এটাকে বলা হবে হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে আসেন একটু বিস্তারিততে যাই। ধরেন এরকম, আপনাকে 3টা রোধ দিয়ে বোঝাচ্ছি। ধরেন এখানে একটা আছে, ঠিক আছে, এখানে আছে আর একটা, এখানে আছে আর একটা, দিয়ে বলছি এই এই এরকম, ঠিক আছে, লেটস সাপোজ এরকম। ওকে, এবং এখানে আমরা একটা ব্যাটারি দিয়ে রাখছি মনের খোয়াইশ মেটানোর জন্য। ঠিক আছে, ধর এখানে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি ভোল্ট। ওকে, এই পয়েন্টের একটা নাম দিয়ে রাখছি, ধর এটার নাম হচ্ছে এ পয়েন্ট, এটার নাম হচ্ছে বি পয়েন্ট। এই রোধ হচ্ছে R1, এই রোধ হচ্ছে R2, এই রোধ হচ্ছে R3। ওকে, এখন তোমরা পয়েন্ট আর বিভবের ব্যাপার স্যাপার তো বুঝে গেছো। আমি যদি তোমার জিজ্ঞাসা করি সার্কিটের এই পয়েন্টটা যদি এ পয়েন্ট হয়, এই পয়েন্টটা কি হবে? এইটাও এ হবে। কেন ভাইয়া? কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো রোধ আছে? নাই। ব্যাটারি আছে? নাই। তাহলে অবশ্যই এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট। কেন? কারণ এই দুইটা পয়েন্টের পটেনশিয়াল সেম।
যদি দুইটা পয়েন্টের মাঝখানে কোনো রোধ বা ব্যাটারি না থাকে, সেই দুইটা পয়েন্টের পটেনশিয়াল কি হবে বা বিভব কি হবে, সেম হবে। এবং সার্কিটে যেই পয়েন্টগুলোর বিভব সমান তাদেরকে আমরা কি বলবো, সেম পয়েন্ট বলবো। দ্যাট মিনস এটা যদি এ পয়েন্ট হয় এটাও হবে এ পয়েন্ট, এটা যদি এ হয় এটাও হবে এ, এটাও হবে এ, কারণ মাঝখানে কোনো কিছু নাই। ওকে, সিমিলারলি এটা যদি বি পয়েন্ট হয় এটাও হবে বি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এটা বি হইলে এইটাও বি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এইটাও বি, কারণ মাঝখানে কোনো কিছু নাই যেখানে ভোল্টেজ ড্রপ হইতে পারে। তাহলে তুমি চিন্তা করো, সার্কিটের প্রত্যেকটা পয়েন্টের কি আছে, একটা নির্দিষ্ট বিভব আছে। তাহলে বলো তো এই এ পয়েন্টের বিভব কত? আমি ধরলাম এ পয়েন্টের বিভব হচ্ছে ভিএ, ধরো সেটা 10, 15, 20 যে কোনো কিছু হইতে পারে, ধরলাম ভিএ। ওকে, তাহলে এখানকার বিভব যদি ভিএ হয়, এখানকার বিভব কি হবে, ভিএ হবে। এখানকার বিভব কি হবে, ভিএ হবে। এখানকার বিভব কি হবে, ভিএ হবে। ঠিক আছে, আমি ধরলাম এখানকার বি পয়েন্টের বিভব হচ্ছে ভিবি, তাহলে এই পয়েন্টের বিভব কি হবে, ভিবি। এই পয়েন্টের বিভব কি হবে, ভিবি। এই পয়েন্টের বিভব কি হবে, ভিবি। ওকে, যদি আমি তোমাকে প্রশ্ন করি এই R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তুমি কেমনে বের করবা? R1 এর এক প্রান্তের বিভব হচ্ছে ভিএ, আর এক প্রান্তের বিভব হচ্ছে ভিবি, তাহলে এই R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, ভিএ মাইনাস ভিবি। কারেন্ট যাবে এই দিক বরাবর, ভিএটা বড়, কারেন্ট সবসময় হাই পটেনশিয়াল বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তার মানে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভিএ মাইনাস ভিবি। ঠিক আছে ভাইয়া, R2 দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? সেম ভাইয়া, R2 এক প্রান্তেও এ আর এক প্রান্তে বি, তার মানে এক প্রান্তের বিভব হচ্ছে ভিএ আর এক প্রান্তের বিভব হচ্ছে ভিবি। তাহলে R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। ভাইয়া R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? সেম, এক প্রান্তে ভিএ আর এক প্রান্তে ভিবি, তারপরে R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভিএ মাইনাস ভিবি। ঠিক এই কারণেই বলা হয় যেই রোধগুলা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাদের দুই প্রান্তের বিভব হয় সেম। কি লেখো লেখো লেখো, যেই রোধগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, সমবায়ে যুক্ত থাকে, তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য হয় কি, সেম। ওকে, দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স সেম। বুঝেছো কেন সেম? পয়েন্ট ধরে ধরে দেখাই দিবা। ওকে, সেম হবে। ওকে, গ্রেট। তার মানে আমার যদি এখানে 5টা রোধ যুক্ত থাকতো সমস্যা নাই, দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হতো, সবার দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। ভাই কারেন্টও কি সেম হবে? না, কারেন্ট সেম হবে না। তুমি চিন্তা করে দেখো, এখানে যখন কারেন্টটা আসবে, ধরো এই বরাবর আসছে আই পরিমাণ কারেন্ট, কতটুকু কারেন্ট, আই পরিমাণ কারেন্ট এসেছে। এই আই পরিমাণ কারেন্ট যখন এখানে এসে পৌঁছাবে, ধরলাম এখানে এসে পৌঁছাইলো, তার কাছে রাস্তা কয়টা? রাস্তা 3টা। এই হচ্ছে একটা রাস্তা, এই হচ্ছে একটা রাস্তা, এই হচ্ছে আর একটা রাস্তা। তুমি প্রথমে দেখবা কোন রাস্তা কি রোধবিহীন কিনা। যদি কোনো রাস্তা রোধবিহীন হয়, সম্পূর্ণ কারেন্ট ওই রাস্তা দিয়ে চলে যাবে, অন্য রাস্তাগুলো দিয়ে কারেন্টই যাবে না। কি বললাম? যদি কারেন্ট যাওয়ার কাছে মাল্টিপল রাস্তা থাকে বা কারেন্ট যাওয়ার জন্য কারেন্টের কাছে মাল্টিপল রাস্তা থাকে এবং কোনো রাস্তা যদি হয় রোধবিহীন, তখন সম্পূর্ণ কারেন্ট ওই রাস্তা দিয়ে চলে যাবে, যেটাকে আমরা বলি শর্ট সার্কিট। আর যদি এমন হয় যে না, প্রত্যেকটা রাস্তাতেই একটু 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 করে রোধ আছে, সেক্ষেত্রে কারেন্ট সবার মধ্যে দিয়ে যাবে। যার মধ্যে রোধ কম তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট যাবে। কেন ভাই? এখন তুমি রাস্তা দিয়ে যাইতেছো, তুমি দেখলা সামনে 2-3টা রাস্তা আছে, যেই রাস্তায় বাধা সবচেয়ে কম তুমি তো সেখানটা যাইতেই পছন্দ করবে, তাই না? সো কারেন্টের জন্য অলমোস্ট সিমিলার, অ্যানালজিক্যালি যেই রাস্তায় রোধ যত কম সেখান দিয়ে কারেন্ট যাবে বেশি বা কারেন্ট যাওয়ার প্রবণতা বেশি। যেই রাস্তায় রোধ বেশি সেই রাস্তায় কারেন্ট যাওয়ার প্রবণতা কম বা কারেন্ট যাবে কম। তো যদি R1 এর মান সবচেয়ে কম হয় এবং R3 এর মান সবচেয়ে বেশি হয় ধরলাম, তাহলে সেক্ষেত্রে R1 এর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট যাবে, তারপর R2 এর মধ্যে দিয়ে, তারপর হচ্ছে R3 এর মধ্যে দিয়ে। বুঝেছো? এবং টোটাল কারেন্ট কত হবে? টোটাল কারেন্ট হবে এই তিনটার যোগফল। টোটাল কারেন্ট কত হবে? আই হবে হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। ভাইয়া আমি বিশ্বাস করি না, কারেন্ট কি রাশি? স্কেলার রাশি।
একটা স্কেলার রাশিকে তুমি 3 ভাগে ভাগ করে দিছো, তাহলে এই মোট মান পাওয়ার জন্য তোমার কি করা লাগবে? সেই 3টা মানকে আবার যোগ করা লাগবে। ধরো আমার কাছে কি আছে, ধরো 10টা মিষ্টি আছে, তোমাদের 3 জনের মধ্যে আমি 10টা মিষ্টি ভাগ করে দিলাম, একজনকে 5টা, একজনকে 2টা, একজনকে 3টা। এই সবগুলোকে যোগ করলে আবার কয়টা হবে? 10টা হবে ভাই। স্কেলার রাশিকে ভাগ করে দাও, দেন সবগুলোকে নরমালি আবার যোগ করো, আবার শুরুর মান পেয়ে যাবা। তাহলে কারেন্ট আসছিল, সেই কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে গেছিল, I1 I2 I3। তাহলে টোটাল কারেন্ট কত হবে? এই তিনটার যোগফলের সমান টোটাল কারেন্ট হবে I1 প্লাস I2 প্লাস I3। ওকে, তাহলে সার্কিটটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, করলেই দেখা যাচ্ছে সমান্তরাল সমবায়ে যখন রোধ যুক্ত থাকে তাদের সবার দুই প্রান্তের বিভব হয় সেম, দুই প্রান্তের বিভবে কোনো তারতম্য দেখা যায় না, বাট কারেন্ট ফ্লো করে ডিফারেন্ট ডিফারেন্ট, কারেন্ট এখানে ডিভাইড হয়ে যায়। এবং এটার জন্য দেখবো আমরা কারেন্ট ডিভাইডার রুলও শিখবো। কারেন্ট ডিভাইডার রুল যেটা আমরা শিখবো, তোমরা আগে হয়তো বা শিখছো 9 10-এ, সেটা শুধুমাত্র সমান্তরাল সমবায়ের জন্য অ্যাপ্লিকেবল, কারণ এখানেই কারেন্টটা ডিভাইড হয়। শ্রেণী সমবায়ে কিন্তু কারেন্ট ডিভাইড হয় না, শ্রেণী সমবায়ে সেম অ্যামাউন্টের কারেন্ট প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে ফ্লো করে। বাট এখানে যে মেইন কারেন্টটা, সেটা কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে ফ্লো করবে না, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে মেইন কারেন্টের একটা অংশ ফ্লো করবে। ওকে, তার মানে এখানে কি হবে? এখানে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। কোথায় লিখি বলো তো? এখানে লিখি, কারেন্ট ডিভাইড হয়ে যাবে। বুঝেছো কেন ডিভাইড হবে? খুবই খুবই সহজ, পারবো। ওকে, এখন ভাইয়া আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এখানে তুল্য রোধ নির্ণয় করা। তার মানে এই যে 3টা রোধ আছে, ওদেরকে আসলে একটা রোধ দিয়ে রিপ্লেস করা, এবং আমার মেক শিওর করা লাগবে রিপ্লেস করার সময় সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং সমবায়ের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টে যেন কোনো তারতম্য না আসে। যদি তারতম্য না আসে, সেক্ষেত্রে আমরা যেই রোধটাকে দিয়ে এই 3টা রোধকে রিপ্লেস করব, সেই রোধটাকে আমরা বলবো এই সমবায়ের তুল্য রোধ। তাহলে চলো রিপ্লেস করা যাক। রিপ্লেস করার পরে ধরো ছবিটা দেখতে এরকম, এখন আমাদের কাছে একটা রোধ আছে, এই 3টার পরিবর্তে একটা আনছি, এবং আগের মতো ব্যাটারিটা আছে। ঠিক আছে, ধরো ব্যাটারির ভোল্টেজ হচ্ছে V ভোল্ট, এবং এই 3টা রোধকে আমি যেই রোধটা দিয়ে রিপ্লেস করলাম সেটার মান হচ্ছে RP। ওকে, আমার কি মেক শিওর করা লাগবে? আমার মেক শিওর করা লাগবে এই রোধের মধ্যে দিয়েও যেন সেম কারেন্ট যায়। কোন কারেন্ট? I1 I2 I3 না, সমবায়ের মধ্যে কি I1 I2 I3 গেছে নাকি? না, সমবায়ে গেছে টোটাল কারেন্ট I। তার মানে সমবায়ে যতখানি কারেন্ট গেছে, আমার এই রোধের মধ্যেও ঠিক ততটুকু কারেন্টই আসা লাগবে, মানে I অ্যাম্পিয়ার কারেন্ট। সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য যা ছিল, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হওয়া লাগবে তাই। তার মানে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হওয়া লাগবে VA মাইনাস VB। এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত ছিল? তুমি বললা যে ভাইয়া ওর ছিল VA মাইনাস VB, ওর ছিল VA মাইনাস VB, ওর ছিল VA মাইনাস VB, তিনটাকে যোগ করে দিই। যোগ তো তুমি করবা শ্রেণী সমবায়ে, যখন পাশাপাশি রোধ বসানো থাকবে। এই সমবায় মানে কি? এই যে A পয়েন্ট আর B পয়েন্ট, এই A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত? VA মাইনাস VB। তার মানে সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস VB, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস VB। এখানে কিন্তু সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য আবার যোগ করে দেওয়া যাবে না সবগুলার বিভব পার্থক্যকে, কারণ এরা সবাই প্যারালালি যুক্ত। এদের দুই প্রান্ত যা, সমবায়ের দুই প্রান্ত একই কথা। তাহলে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য যা হবে, সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? সেম হবে সমান্তরাল সমবায়ের জন্য। ওকে, তার মানে এই যে আমি যে তুল্য রোধটা বসাইলাম, তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত হওয়া লাগবে? VA মাইনাস VB। ক্লিয়ার? গুড। তাহলে দেখো এখান থেকে যদি আমি লিখি VA মাইনাস VB সমান কত লেখা যায় বলো তো? VA মাইনাস VB, ওহমস ল অ্যাপ্লাই করো, লেখা যায় I ইন্টু RP। ওকে, I হচ্ছে প্রবাহিত কারেন্ট এবং RP হচ্ছে কি বলতো? RP হচ্ছে এই রোধের মান। দেখো তো আমি যদি এই রোধের জন্য লিখি, এই রোধের জন্য কি লেখা যায়? এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? VA মাইনাস VB। তাহলে এই VA মাইনাস VB সমান আমি কি লিখতে পারি? VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু I1 R1। লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এই রোধের জন্য কি লেখা যায়? এই রোধের জন্য লেখা যায় VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু I2 R2। দেখো ওরও দুই প্রান্তের বিভব পার্থক্য কত? VA মাইনাস VB। ওর মধ্যে দিয়ে কারেন্ট গেছে কতটুকু? I2 পরিমাণ। ওর রোধের মান কত? R2। তাহলে বিভব পার্থক্য সমান রোধের মান মাল্টিপ্লাইড বাই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে অবশ্যই এইটার জন্য VA মাইনাস VB হবে I2 ইন্টু R2। সো আমরা যদি একবার এখানে লিখি তাহলে লেখা যায় VA minus VB is equals to I1 R1, VA minus VB is equals to I2 R2, আবার VA minus VB is equals to I3
R3 প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যই তো VA মাইনাস VB। তাহলে এই রোধের বিভব পার্থক্য I1 R1 সমান VA মাইনাস VB, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য I2 R2 সমান VA মাইনাস VB, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য I3 R3 ইজ ইকুয়ালস টু VA মাইনাস VB। একটা কাজ করো, এই প্রত্যেকটা সমীকরণ থেকে কারেন্টের মান নির্ণয় করো। বলো এটার কারেন্ট কত হবে? ভাইয়া এই যে এইটার কারেন্ট কত হবে? এইটার কারেন্ট হবে হচ্ছে এখানে লিখতেছি I ইজ ইকুয়ালস টু VA মাইনাস VB ডিভাইডেড বাই RP। বলো I1 কত হবে? I1 হবে হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। I2 কত হবে? VA মাইনাস VB ডিভাইডেড বাই R2। I3 কত হবে? I3 হবে VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। ওকে, কারেন্ট পেয়ে গেছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কারেন্ট এবং এই তুল্য রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বা ওই সমবায়ের মধ্যে প্রবাহিত টোটাল কারেন্ট পেয়ে গেছি। দেখো তো এগুলোর মধ্যে সম্পর্ক কি? I1 I2 I3 এদের মধ্যে সম্পর্ক কি? এই যে উপরে লিখে রাখছো I ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। কেন? কারণ এই টোটাল কারেন্টটা এসেই তো এখানে তিন ভাগে ভাগ হয়েছে, I থেকেই তো I1 I2 I3 আসছে। তার মানে I1 I2 I3 কে যোগ করলে তুমি আবার কি পাবা? I পাবা। তাহলে খালি মানগুলা বসাই দাও, কাজ শেষ, তোমার ফর্মুলা চলে আসবে। দেখো I মানে কি? I মানে হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই RP। I1 মানে কি? VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। I2 মানে কি? VA মাইনাস VB ডিভাইডেড বাই R2। I3 মানে কি? VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। দুই প্রান্ত থেকে কি VA মাইনাস VB কাটাকাটি করা যায় না? করা যায়। তাহলেই ফর্মুলা চলে আসবে 1 বাই RP ইজ ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এই হচ্ছে তুল্যরোধ নির্ণয় করার ফর্মুলা সমান্তরাল সমবায়ের জন্য। বুঝছো? এখানে RPটা হচ্ছে তুল্যরোধ। তাহলে RPর ফর্মুলা কি হবে? RPর ফর্মুলা হবে 1 বাই R1, মানে উল্টায় দেওয়া লাগবে, ইনভার্স করা লাগবে, দুঃখিত, আহারে বাঁকায় রয়ে গেছে। 1 বাই R1 প্লাস 1 বাই R, জায়গা হয় না কেন, উপরে লিখি, হ্যাঁ, 1 that RP is equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 তার উপর ইনভার্স। ভাই ইনভার্স কেন হইলো? ফর্মুলায় ছিল 1 by RP, আমার লাগবে RP, তার মানে কি পুরো জিনিসটাকে উল্টাই দাও, ইনভার্স করো, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে RP হবে হচ্ছে 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। তাহলে যদি তিনটা রোধ সমান্তরাল সমবায়ে থাকে তার তুল্য রোধ বের করতে বলে কি করব? উল্টাও, সবগুলোকে উল্টাও, 1 বাই R1 1 বাই R2 1 বাই R3 সবগুলোকে যোগ করো, দেন পুরো জিনিসটাকে ইনভার্স করো, তাইলে হচ্ছে তুমি একদম সমবায়ের তুল্যরোধ পেয়ে যাবা। আর সমান্তরাল সমবায় কি কি জিনিস সেম থাকবে বলেন? রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে সেম, প্রত্যেকটা রোধের মধ্যে প্রবাহিত কারেন্ট সেম হবে, হইতে পারে যদি প্রত্যেকটা রোধের মান হয় সমান। যদি R1 R2 R3 এর মান সমান হয় সেক্ষেত্রে অবশ্যই প্রবাহিত কারেন্টও সেম হবে। দেখো প্রত্যেকটা রোধের প্রবাহিত কারেন্টের ফর্মুলা কি? I1 is equals to VA minus VB minus R1। এখানে প্রত্যেকটার উপরেই VA minus VB আছে, নিচে চেঞ্জ হইছে R1 R2 R3। যদি R1 R2 R3 এর মান সেম হয়ে যায় সেক্ষেত্রে কারেন্টের মানও সেম হয়ে যাবে। আর যদি রোধের মান আলাদা হয় সেক্ষেত্রে কারেন্টের মান সেম হবে না, অবশ্যই ডিফারেন্ট হবে। যেটা রোধের মান সবচেয়ে কম সেখান থেকে সবচেয়ে বেশি কারেন্ট যাবে, যেটা রোধের মান সবচেয়ে বেশি সেটার মধ্যে সবচেয়ে কম কারেন্ট যাবে। ওকে, এটা কেন? তুমি ফর্মুলা দেখলেই বুঝতে পারবা। আর এর মান যত কম হবে কারেন্টের মান হবে তত বেশি, আর এর মান যত বেশি হবে কারেন্টের মান কি হবে? তত কম। ওকে, এখন এই সমান্তরাল সমবায়ে তুল্যরোধ নির্ণয় করার সময় হচ্ছে কয়েকটা জিনিস একটু মাথায় রাখা দরকার, কয়েকটা ছোট ছোট জিনিস। যেমন তোমাকে যদি দুইটা রোধ দিয়ে দেয়, ঠিক আছে, দেখো এগুলো একটু হ্যাক্স, এগুলো একটু কাজে লাগবে, মানে ম্যাথ করার সময় সময় বাঁচবে। সবসময় ক্যালকুলেটর চাপার সময় থাকে না, যত তাড়াতাড়ি চোখ দিয়ে দেখে অ্যান্সার বের করা যায় তত তাড়াতাড়ি বেটার বা তত তাড়াতাড়ি ভালো। ধরো তোমাকে দুইটা রোধ দিয়ে দিছে, কয়টা রোধ? দুইটা রোধ। ওকে, এটা কিন্তু আবার শুধুমাত্র দুইটা রোধের জন্য অ্যাপ্লিকেবল হবে। ওকে, একটু শর্টকাট হালকা মনে হয় জানো, বাট তাও একটু বলে দেই আর কি। ধরো তোমার কাছে দুইটা রোধ দেওয়া আছে এবং একটা রোধ হচ্ছে R1 আর একটা রোধ হচ্ছে R2। ওকে, এরকম R1 আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে R2। কেমনে যুক্ত? সমান্তরালে যুক্ত। তোকে প্রশ্ন করেছে এটার তুল্যরোধ কত, বলো কত হবে? তুল্যরোধ হবে RP is equals to 1 by R1 plus 1 by R2 তার উপর ইনভার্স, তাই না? চলো এখানে একটু লসাগু করি, যদি লসাগু করে আসবে হচ্ছে R1 R2 উপর আসবে R1 plus R2 তার উপর ইনভার্স, দ্যাট মিন্স R1 R2 ডিভাইডেড বাই R1 plus R2। ওকে, তাহলে যদি দুইটা রোধ
সমান্তরালে যুক্ত থাকে তাদের তুল্য রোধ হবে তাদের মানের গুণফল ডিভাইডেড বাই তাদের যোগফল। খুবই সহজ। তাহলে ধরো তোমাকে দিয়ে দিছে যে ভাইয়া আমার কাছে রোধ আছে একটা কত 6 ওম, ওকে, আর একটা রোধ আছে ভাইয়া 12 ওম, ওকে, ভাইয়া তুল্য রোধ কত হবে বলো। তুমি কি এখন কি করবা 1/6 প্লাস 1/12 তার উপর ইনভার্স ক্যালকুলেটরে বসাবা না, আর ইকুইভ্যালেন্ট হবে দুইজনের গুণফল 6 × 12 ডিভাইডেড বাই দুইজনের যোগফল 6 + 12 মানে হচ্ছে 72 ডিভাইডেড বাই 18 কত 4 4 4 কত হবে 4 ওম। ক্যালকুলেটর লাগবে না। আমাকে বলছে ভাইয়া একটা রোধের মান হচ্ছে 5 ওম আর একটা রোধের মান হচ্ছে 15 ওম, 5 ওম 15 ওম, ভাইয়া তুল্য রোধ কত? কি করবা সরাসরি আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 5 × 15 ডিভাইডেড বাই 5 + 15, ওকে। 5 × 15 মানে কত 75, নিচে কত 20, শেষ, তুল্য রোধ নির্ণয় করা। তো এটা কিন্তু শুধুমাত্র দুইটা রোধের জন্য। যদি দুইটা রোধ সমান্তরালে দেওয়া থাকে কি করবা তুল্য রোধ হবে সিম্পলি উপরে দুইটা রোধের মানের গুণফল, নিচে হচ্ছে দুইটা রোধের মানের যোগফল। পারবো আসলে শিওর, ভেরি গুড। আর একটা জিনিস হইতে পারে যদি রোধগুলোর মান সমান হয়, দেখো যদি রোধগুলোর মান সমান হয়, মান সমান হয়, ওকে, ইন কেস সবগুলা রোধের ধরো মান সমান যারা সমান্তরাল সমবায়ে আছে, মানে তোমাকে যেগুলো দিয়ে দিছে ধরো সবার মান সেম, তোমাকে বললো যে ভাইয়া তিনটা রোধ আছে, একটা হচ্ছে আর, আরেকটাও হচ্ছে আর, আরেকটাও হচ্ছে আর, এরকম আর আর আর, তুল্য রোধ কত ভাইয়া বলো? তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে আরপি ইজ ইকুয়ালস টু 1/r প্লাস 1/r প্লাস 1/r তার উপর ইনভার্স, লসাগু করো, নিচে আর উপরে 1 + 1 + 1 তার উপর ইনভার্স, দ্যাট মিন্স r/3, ওকে। তাহলে ভাই আমি কি এভাবে করব না, তিনটা সমান মানের রোধ যদি তোমাকে সমান্তরালে দিয়ে দেয় তুল্য রোধ হবে সিম্পলি r/3, তোমার চিন্তা করারও দরকার নাই। ভাই যদি তিনটা না থেকে পাঁচটা থাকে, ধরেন ভাই আমাকে দিছে পেঁচানোর জন্য এই 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 সবাই সমান্তরালে সবার মান আর 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 আর, তুল্য রোধ কত হবে ভাইয়া? তুল্য রোধ হবে r/5, ঠিক আছে ভাইয়া। যদি 50টা থাকে r/50, যদি দুইটা থাকে r/2, বুঝছো? সো এই দুইটা জিনিস একটু মাথায় রেখো, অনেক জায়গায় মানে জীবনযাত্রা সহজ হয়ে যাবে। যদি দুইটা রোধ সমান্তরালে থাকে তখন তুল্য রোধ হবে সিম্পলি উপরে দুজনের মানের গুণফল, নিচে হচ্ছে দুজনের মানের যোগফল। আর যদি একই মানের রোধ সমান্তরালে থাকে, যতগুলা রোধ সমান্তরালে থাকবে তুল্য রোধ হবে হচ্ছে r ডিভাইডেড বাই রোধের সংখ্যা। যদি তিনটা রোধ সমান্তরালে থাকে, সমমানের তিনটা রোধ, সেক্ষেত্রে তুল্য রোধ হবে r/3। যদি সমমানের 5টা রোধ থাকে সেক্ষেত্রে তুল্য রোধ হবে r/5। যদি 10টা রোধ থাকে তুল্য রোধ হবে r/10। দেখো বুঝছো কিনা? যদি বুঝো তাহলে আমরা হচ্ছে এখন একটু প্রবলেম সলভিং আগাবো, ঠিক আছে? থিওরিটিক্যাল আলোচনা আসলে অনেক হয়ে গেছে, মোটামুটি আই গেস বুঝতে পারার কথা, খুব বেশি কঠিন না। এখন দেখবা যে সার্কিট সলভ করা হয়ে যাবে ইজি, মানে লাইক 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের আগে আগেই সলভ হয়ে যাবে, ঠিক আছে? আসো বলো একটু আমাকে, দাদা ছুটি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ এই যে আর কয়েকটা, জাস্ট খালি প্রবলেম সলভ করবো, থিওরিটিক্যাল আলোচনা শেষ হইলো, কয়েকটা প্রবলেম সলভ করেই হচ্ছে ছুটি দিয়ে দিব, সমস্যা নেই, হয়ে গেছে প্রায়। দেখেন 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 সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন। দাদা লাইভে 4x এর ব্যবস্থা করেন, ওয়েবসাইটেও 4x এর ব্যবস্থা করেন। রাইট বেটা, তুই 4x এ কি ক্লাস করবি? তুই 4x এ শুনতে পারবি? কি রে ভাই 4x এ ক্লাস করবে মানে এদের যে তেল, কি বলবো তোমাদের নিয়ে, যাই হোক কিছু না বললাম। দাদা ঘুম থেকে উঠে আসলাম, আরেকবার রিক্যাপ প্লিজ। ভাই একটা প্রবলেম একটু সলভ করায় দেন ফার্স্ট পেপারের। নিচ্ছি সেকেন্ড পেপার ব্যাচের ক্লাস, ক্লাসের মধ্যে এসে কমেন্ট করছিস ফার্স্ট পেপারের প্রবলেম সলভ করাই দিতে, কেমনে? টেলিগ্রামে দিয়ে রাখ, পরে হচ্ছে আমি যখন ক্লাস শেষে ফ্রি হই তখন হচ্ছে আমি এমনি রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? ক্লাসের মধ্যে সেকেন্ড পেপার ব্যাচের ক্লাসে কেমনে ফার্স্ট পেপার ব্যাচের প্রবলেম সলভ করি বলতো? টেলিগ্রামে দিয়ে রাখ, করে দিবনি। আচ্ছা, সেখানে হচ্ছে বলে রাখছে যে কিছু পার্থক্য, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, সবগুলা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে শ্রেণী সমবায়ে, কিন্তু সবগুলা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে আলাদা। সেম হইতে পারে যদি সবগুলা রোধের মান হয় সেম, আর সমান্তরালে সবগুলা রোধের মধ্যে দিয়ে ভিন্ন পরিমাণ কারেন্ট যাবে। সেম হইতে পারে যদি সবগুলা রোধের মান হয় সেম, যেমন এখানে এখানে কিন্তু সবগুলা রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে। যদি তোমাকে বলে এখানে টোটাল কারেন্ট আসছে আই, প্রত্যেকটা রোধের মধ্যে কতটুকু কারেন্ট যাবে? তিনটা রাস্তা আছে, সমান 3 ভাগে ভাগ হবে, I/3, I/3, এখান দিয়েও I/3, এখান দিয়েও I/3। এখানে টোটাল কারেন্ট ধরো আসছে I, রোধ আছে কয়টা? 5টা, 5টাই সমমানের, I/5, 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 I/5। বুঝছো? সহজ, ফাইন।
আর যদি রোধ ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আলাদা আলাদা কারেন্ট যাবে, এবং সেই কারেন্টের মান কেমনে বের করবো সেটা আমরা শিখবো, কারেন্ট ডিভাইডার রুল। কিন্তু রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে একই, কোথায়? সমান্তরাল সমবায়ে। ওকে, গুড। এখন হচ্ছে যে পয়েন্ট ধরে ধরে সার্কিট সলভিং, এটা আমি খালি একটু হালকা আইডিয়া দিয়ে দিই, তারপর হচ্ছে আমরা যখন প্রবলেম সলভ করবো তখন তো চলেই আসবে। ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট আসছে, ঠিক আছে, এই হচ্ছে এই, এখানে আছে এই, ওকে, এখানে এই, আর এখানে ধরো এরকম, ঠিক আছে। তোমাকে আমি এই বরাবর একটা তার টেনে দিছি, এটা একটা রোধবিহীন তার, ওকে, দিয়ে বলছি এটা R1, এটা R2, এটা R3, এটা হচ্ছে R4। ওকে, সো দেখো আমি যদি প্রথমেই কি করব, আমি হচ্ছে প্রথমেই সার্কিটে একটু পয়েন্ট দিয়ে নিব। ওকে, প্রথম কাজ সার্কিটে পয়েন্ট দিয়ে নেওয়া। ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা যদি এ পয়েন্ট হয়, এটাও এ পয়েন্ট, এইটাও হবে এ পয়েন্ট। কেন ভাইয়া এইটা কেন এ পয়েন্ট হবে? কারণ এই দুইটা পয়েন্টের মাঝখানে একটা রোধবিহীন তার আছে, এবং যখন কারেন্ট আসবে পুরো কারেন্টটাই রোধবিহীন তারের মধ্যে দিয়ে চলে যাবে। দ্যাট মিনস এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কোনো পটেনশিয়াল আমরা হারাবো না। তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল যা, এই পয়েন্টের পটেনশিয়ালও তাই। আমরা কি পড়ে আসছি একটু আগে, সার্কিটে দুইটা পয়েন্টের পটেনশিয়াল যদি সেম হয়, আমরা সেই দুইটা পয়েন্টকে সেম পয়েন্ট হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এটা এ হলে এটাও এ, এটা ধরো বি, অবশ্যই ডিফারেন্ট পয়েন্ট, কারণ এখান থেকে যখন কারেন্ট যাবে একটা ভোল্টেজ ড্রপ হবে, দুইটা পয়েন্টের মাঝখানে একটা রোধ আছে, সো দুইটা পয়েন্টের পটেনশিয়াল সেম হবে না, এর জন্য দুইটা ডিফারেন্ট পয়েন্ট। এটাও সেম সি, এটা হচ্ছে ডি। এটাকে বলা হচ্ছে পয়েন্ট ধরে ধরে সলভ। সো আমরা যেটা করব, একটা সার্কিট যখন আমরা পাবো, যদি সেটা একটু হালকা কমপ্লেক্স হয়, এরকম ধরো মাঝখান দিয়ে তার দিয়ে দিছে, আমরা প্রথমেই পয়েন্ট দিয়ে নিব সার্কিটে, প্রত্যেকটা পয়েন্ট আমরা একটু দিয়ে নিব, তাহলে সার্কিট সলভিংটা হবে হচ্ছে ইজি। মনে থাকবে? চলো এখন সলভিংয়ে চলে যায়, এখন আর দেরি না, আসো। প্রথম সার্কিটটা হচ্ছে একদম সহজ একটা সার্কিট, এটা হচ্ছে 3, আর এখানে এটা হচ্ছে রোধ। খেয়াল করো, তোমাকে এরকম একটা সার্কিট দিছে, দিয়ে বলছে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হোয়াট, তার মানে কি বের করতে বলছে? তুল্য রোধ। একটু খেয়াল করো তো সার্কিটের মধ্যে আছে কি কি, কতগুলা রোধ আছে? এখানে একটা, এখানে দুইটা, এখানে আবার দুইটা, আর এখানে আছে হচ্ছে একটা। ওকে ফাইন। আর এই যে এই 3 ওহমটা হচ্ছে এই 3 ওহমই, হ্যাঁ, সো একটাকে মুইছা দেই, দুইবার লেখা হয়ে গেছে, সরি, এটাকে হচ্ছে আমি মুইছা দিই। ওকে, তাহলে আমরা একটা কথা বলো, কোন রোধ কিভাবে যুক্ত আছে চিন্তা করে দেখো তো। সলভিং শুরু করবা কোন জায়গা থেকে? প্রথমে দেখো এই 8 ওহম এবং 2 ওহম কেমনে যুক্ত আছে, কমপ্লেক্স পার্ট থেকে প্রথমে শুরু করব। 8 এবং 2 কেমনে আছে? সমান্তরালে। তাহলে বলো তো এই দুইজনের পরিবর্তে আমি একটা রোধ বসাই দিতে পারি না? অবশ্যই পারি। সিমিলারলি 4 এবং 6 কেমনে আছে? সমান্তরালে। তাহলে এই দুইজনের পরিবর্তেও কি আমি একটা রোধ বসাই দিতে পারি না? অবশ্যই পারি। বলো এই দুইজনের তুল্য রোধ কত হবে? এই দুইজনের তুল্য রোধ হবে 8 × 2 ডিভাইডেড বাই 8 + 2। ঠিক আছে ভাইয়া, এই দুইজনের তুল্য রোধ কত হবে? এই দুইজনের তুল্য রোধ হবে 6 × 4 ডিভাইডেড বাই 6 + 4। শর্টকাটে করে ফেলবা, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আসবে হচ্ছে 16/10 মানে 1.6, এখানে আসবে হচ্ছে 24/10 মানে হচ্ছে 2.4। ওকে, তাহলে যদি আমি সার্কিটটাকে আরেকবার রিড্র করি, খেয়াল করে দেখো আমার উপরেরটার নিচেরটায় তো কোনো পরিবর্তন নাই, তাই না? এখানে আছে হচ্ছে 3 ওহম, ওকে, নিচেরটায় আছে হচ্ছে কত? 6 ওহম। এই দুইটাই কোনো সমস্যা নাই, 6 ওহম। মাঝখানে কি হয়েছে? মাঝখানে এতটুকুর পরিবর্তে আমি এদের তুল্য রোধ বসাইছি, সেটা হচ্ছে 1.6 ওহম। কত? 1.6। আর ডান পাশের টুকুর পরিবর্তে আমি তাদের তুল্য রোধ বসাইছি, সেটা কত? 2.4 ওহম। এখন বলো এই দুইটা কেমনে যুক্ত? এই যে 1.6 আর হচ্ছে 2.4 শ্রেণীতে যুক্ত না? এই যে দেখো এখানে যে 1.6 এবং 2.4 এরা কিভাবে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। যদি শ্রেণী সমবায়ে যুক্ত হয়, এই দুইজনের তুল্য রোধ কত হবে? এই দুইজনের তুল্য রোধ হবে 1.6 + 2.4, দ্যাট মিন্স 4 ওহম। তাহলে এই দুজনকে আমি 4 ওহম দিয়ে রিপ্লেস করে দিতে পারি। যদি করি তাহলে আসবে হচ্ছে উপরে 3 ওহম, এখানে 4 ওহম, এখানে 6 ওহম। ঠিক আছে, 6 ওহম। বলো তুল্য রোধ কত হবে? সহজ ভাই, তুল্য রোধ হবে 1/3 + 1/4 + 1/6 তার উপর ইনভার্স। লসাগু করো 12, তাহলে নিচে থাকবে 12, আর উপর আসবে কত? 4 + 3 + 2 তার উপর ইনভার্স, তার মানে 12/9, তার মানে 4/3, তার মানে 1.33 ওহম। বুঝছো? এটা হচ্ছে পুরা সমবায়ের তুল্য রোধ। ওকে,
ক্লিয়ার একদম? সো জাস্ট ভেঙে ভেঙে আগায় যাইতে হবে, আর কোনো কিছু না, কাজ খুব সহজ। জাস্ট ভেঙে ভেঙে তুমি আগায় যাবা, রোদগুলাকে জোড়া লাগায় তুলো রোদ নির্ণয় করতে থাকবা পার্ট বাই পার্ট। একবার এইসব করার দরকার নেই, ভেঙে ভেঙে করো। একটা সময় দেখবা করতে করতেই তোমার এক্সপার্টাইজ চলে আসছে, তখন তুমি একবারেও করতে পারবা। তাহলে পারবো এটা, সমস্যা নাই, গুড। বাচ্চা পোলাপানের প্রবলেম। নেক্সট দেখো কি বলছে, এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। চলো পার্ট পার্ট করে শুরু করি। প্রথমে খেয়াল করো, আমি এখন আর প্রত্যেকটা সার্কিট আঁকতেছি না, আই গেস এমনি তোমরা বোঝা উচিত। এই যে 12 এবং 6 কেমনে আছে বলো তো? সমান্তরালে আছে। এই 12 এবং 6 যদি সমান্তরালে থাকে, তাহলে এই দুজনের তুল্যরোধ কত হবে? 12 ইন্টু 6 ডিভাইডেড বাই 12 প্লাস 6। ওকে, 72 বাই 18 হবে হচ্ছে 4 ওম। ওকে, এই 4 ওম, এটার পরিবর্তে তো আমি একটা 4 ওম বসাতে পারবো, তাই না? সেই 4 ওম এবং 6 ওম কেমনে আছে? 4 ওম এবং 6 ওম আছে শ্রেণী সমবায়ে। তাহলে 4 ওম আর 6 ওম যদি শ্রেণী সমবায়ে থাকে, তাহলে বলো এইটুকুর তুল্য রোধ কত হবে? 4 আর 6 শ্রেণী সমবায়ে আছে, তুল্য রোধ কত হবে? 4 প্লাস 6, দ্যাট মিন্স 10 ওম। ঠিক আছে, কত? 10 ওম। ওকে, এখানে আছে 10 ওম, নিচে আছে আরো একটা 10 ওম। দেখো এরা কেমনে যুক্ত হয়েছে, এইটা আর এইটা। এখানে আছে একটা 10 ওম, এখানে আছে আর একটা 10 ওম। এই দুইজন কেমনে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে এই 10 আর এই 10 যদি সমান্তরালে যুক্ত হয়, এই দুইজনের তুল্যরোধ কত হবে বলেন স্যার? এই দুইজনের তুল্যরোধ হবে হচ্ছে 10 ডিভাইডেড বাই 2। দুইটা সমান মানের রোধ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, শ্রেণী বলছিলাম নাকি সমান্তরাল, সরি, যদি দুইটা সমান মানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, কেমনে বের করবা তুল্য রোধ? রোধের মান ডিভাইডেড বাই 2। তাহলে উপরেও 10 নিচেও 10, কেমনে যুক্ত আছে? সমান্তরালে। কত হবে তুল্য রোধ? 10 বাই 2 মানে হচ্ছে 5 ওম। ঠিক আছে, এখন এই যে এখানকার 5, ঠিক আছে, যে এতটুকুর 5 আর এখানকার 7, এই 7-এর সাথে এই পুরা 5 কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে। এই যেখানে যে 7 আছে, এই 7-এর সাথে এখানকার যে 5 সেটা যুক্ত আছে কেমনে? শ্রেণী সমবায়ে। যদি কারো দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমি এটা একটু মুইছা দিই। হ্যাঁ, কিন্তু সব লেখা আই গেস বুঝে গেছে অলরেডি। আমি এই পার্টটা একটু মুইছা দিই, দেখতে মনে হয় ক্লিয়ার লাগবে বেশি। ওকে, এতটুকু পর্যন্ত তো সমস্যা নেই। এখন তুমি একটু খেয়াল করো, তুমি কিন্তু এই পার্টটার, এই যে এই পুরো পার্টটার তুল্যরোধ নির্ণয় করে ফেলছো। কতটুকুর? এই যে এতটুকুর, এতটুকু অংশের তুল্যরোধ নির্ণয় করা তোমার শেষ। এই এতটুকুর তুল্যরোধ আসছে হচ্ছে 5 ওম। ঠিক আছে, এই এতটুকু এই 7-এর সাথে কেমনে যুক্ত? দেখো 7 যেখানে শেষ হইছে, এখান থেকে সমবায়টা শুরু হইছে। ওকে, তাহলে 7 এবং এই পার্টটা যুক্ত আছে হচ্ছে শ্রেণী সমবায়ে। তাহলে 7 এবং 5 যদি শ্রেণী সমবায়ে থাকে, তাহলে উপরের এই পুরা পার্টটার তুল্যরোধ কত হবে? উপরের এই পুরা পার্টটার তুল্যরোধ হবে 7 প্লাস 5 মানে হচ্ছে 12 ওম। ওকে, এটা হচ্ছে উপরের এই পার্টটার তুল্যরোধ। উপরের এই পার্টটা এই নিচের 6 ওমের সাথে কেমনে যুক্ত আছে? দেখো উপরের এই পার্টটা 6 ওমের সাথে যুক্ত আছে প্যারালালি বা সমান্তরাল সমবায়ে। দুইটা প্রান্ত একটা কমন পয়েন্টে, অপর দুইটা প্রান্ত আর একটা কমন পয়েন্টে। উপরের এই পার্টের একটা প্রান্ত আসছে এখানে, 6 ওমের একটা প্রান্ত আসছে এখানে। উপরের এই পার্টের আর একটা প্রান্ত আসছে এখানে, 6 ওমের আর একটা প্রান্ত আসছে এখানে। তাহলে কেমনে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। উপরে আছে 12, নিচে আছে 6। বলো তুল্যরোধ কত হবে? এই পুরা পার্টটার তুল্যরোধ হবে হচ্ছে, সরি, পুরা পার্টের তুল্যরোধ হবে 6 ইন্টু 12 ডিভাইডেড বাই 6 প্লাস 12 মানে হচ্ছে 4 ওম। ওকে, এই পুরা পার্টটাই 2 ওমের সাথে কেমনে আছে? শ্রেণী সমবায়ে। তার মানে আলটিমেটলি সার্কিটের তুল্যরোধ হবে 4 প্লাস 2 6 ওম। দেখো বুঝছো কিনা? আরেকটা বার এক্সপ্লেইন করে দেই। এখানে আছে 12, এখানে আছে 6, কেমনে? সমান্তরাল সমবায়ে। তুল্যরোধ কত হবে? 12 ইন্টু 6 ডিভাইডেড বাই 12 প্লাস 6 মানে হচ্ছে 4 ওম। এই 4-এর সাথে 6 কেমনে আছে? শ্রেণী সমবায়ে। তাহলে তুল্যরোধ কত হবে এতটুকুর? 10 ওম। এই 10-এর সাথে এই 10 কেমনে যুক্ত আছে? সমান্তরাল সমবায়ে। তুল্যরোধ কত হবে? 10 বাই 2 5 ওম। এই 5-এর সাথে এই 7 কেমনে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। তুল্যরোধ কত হবে? 7 প্লাস 5 12 ওম। এই 12-এর সাথে এই 6 কেমনে যুক্ত? প্যারালালি। তাহলে তুল্যরোধ কত হবে? 4 ওম। 12 ইন্টু 6 ডিভাইডেড বাই 12 প্লাস 6। এই 4-এর সাথে এই 2 কেমনে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। তুল্যরোধ কত হবে? 6 ওম। দেখো এগুলো একদম বেসিক তুল্যরোধ নির্ণয় করা। হ্যাঁ, এগুলাতে কারো কোনো কনফিউশন আছে কিনা? থাকলে এখনই বলো, আমি আরেকবার এক্সপ্লেইন করে দিব তাহলে। আদারওয়াইজ আমরা হচ্ছে এখন একটু ডিফারেন্ট গুলায় যাব। ঠিক আছে, আমি প্রথমে দুইটা একদম বেসিক রাখছিলাম, কারণ এগুলাতেও অনেকের সমস্যা থেকে যায়। নাথিং রং হেয়ার, সমস্যা থাকতেই পারে, বাট ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে একটু ডিফারেন্ট গুলায় যাওয়া লাগবে। এগুলো ক্লিয়ার না হয়ে ডিফারেন্ট গুলায় যাওয়া যাবে না। ওকে, তাহলে আরো কনফিউজড হয়ে যাবা। সো প্রথমে দেখো এই বেসিক গুলো বুঝতে পারতেছো কিনা। দেখো তো
একটু আমাকে জানাও। জি ভাইয়া বুঝছি, ওকে ভাইয়া আমার কেমিস্ট্রির প্রবলেমটা সলভ করে দেন। ঠিক আছে, ওকে ওকে ওকে, তোমাদের সবার প্রবলেম দেখা হবে, তোমরা সিরিয়ালি বসো। গড, দেখো দেখো গাইস, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? আমরা আর কয়েকটা সার্কিট সলভ করে হচ্ছে ছুটি দিয়ে দিব, ঠিক আছে? 4:30টার মধ্যে ছুটি হয়ে যাবে, চিন্তা নাই। আমাকে খালি একটু জানাবা যেটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি নাই, নাকি সবাই বুঝতে পারছে এই পর্যন্ত? হ্যাঁ, ক্লিয়ার? ভাই আর কয়টা ক্লাস লাগবে? ক্লিয়ার দাদা, ওকে ঠিক আছে। কয়টা ক্লাস লাগবে এটা এখন এক্স্যাক্টলি বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে, একদম এক্স্যাক্ট সংখ্যাটা বলতে পারতেছি এই মুভমেন্টে। ওকে আসো, এই যে এখান থেকে হচ্ছে শুরু, এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তোমাকে বলে দিছে এই পয়েন্টটা এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট, প্রত্যেকটা রোধের মান আর। দ্যাট মিন্স এইটা হচ্ছে আর ওম, এইটা হচ্ছে আর ওম, এইটাও হচ্ছে আর ওম, তাই না? তোমার বলছে তুল্য রোধ নির্ণয় করো। বলো এই ছবি দেখলে তোমার কি মনে হচ্ছে? সবগুলা রোধ ভাইয়া শ্রেণী সমবায়ে যুক্ত, একটার প্রান্ত যেখানে শেষ হয়েছে আরেকটা সেখান থেকে শুরু হয়েছে, আরেকটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরেকটা শুরু হয়েছে, তাহলে তুল্য রোধ হবে 3 আর। না, সমস্যা আছে। এখানে কি তার আছে না, আরো তার আছে না, অ্যানালাইসিস আর একটু করতে হবে। কেমনে ভাইয়া? পয়েন্ট ধরে ধরে অ্যানালাইসিস। তুমি একটা কথা বলো, এটা যদি এ পয়েন্ট হয়, এইটা কি হবে? এইটাও এ পয়েন্ট হবে। হ্যাঁ ভাইয়া, এটা কেমনে এ পয়েন্ট হবে? কি বলছিলাম যে সার্কিটের দুইটা পয়েন্টের মাঝখানে যদি একটা রোধবিহীন তার থাকে, তাহলে অবশ্যই সেই দুইটা পয়েন্টের বিভব হবে সেম, এবং দুইটা পয়েন্টের বিভব যদি সেম হয় তাহলে সার্কিটের ওই দুইটা পয়েন্টকে আমরা সেম পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারবো। সিমিলারলি এটা যদি বি পয়েন্ট হয়, এটাও বি পয়েন্ট হবে। কেন? কারণ এরা একটা রোধবিহীন তার দ্বারা যুক্ত। ওকে, দ্যাট মিন্স সার্কিটে এইটা হবে হচ্ছে এ পয়েন্ট, এবং এটা কি হবে? এটা হবে হচ্ছে বি পয়েন্ট। এটা এ এবং এটা বি। ওকে, তাহলে ভাইয়া যদি এইটা এ হয় আর এটা বি হয়, সার্কিটে আমার পয়েন্ট আছে কয়টা? দেখো সার্কিটে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আর কোনো পয়েন্ট আছে সার্কিটে? নাই। তাহলে একটা কাজ করো, বসাও। এখানে এ, এখানে বি, বসাইছো। আমাকে বলো এই যে এই রোধটা, প্রথম যে রোধটা, এই রোধটা কোন কোন পয়েন্টের মধ্যে যুক্ত? এই রোধের এক প্রান্ত আছে এ পয়েন্টে, আর এক প্রান্ত আছে বি পয়েন্টে। তাহলে একটা কাজ করো, এই রোধের এক প্রান্ত বসাও এ পয়েন্টে, আর এক প্রান্ত বসাও বি পয়েন্টে। এই রোধটা কার কার মধ্যে যুক্ত? এইটাও দেখো এ এবং বি এর মধ্যে যুক্ত। তাহলে সেম কাজ করো, ওই রোধটাকেও বসাও এ এবং বি এর মধ্যে। এই রোধটা কার কার মধ্যে যুক্ত? এ এবং বি এর মধ্যে যুক্ত। তাহলে এই রোধটাকেও বসাও এ এবং বি এর মধ্যে। ঠিক আছে, তিনটা রোধ আর 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 কেমনে যুক্ত আছে? সমান্তরালে। তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে R/3। ঠিক আছে, একদম সহজ। সেটা কিন্তু শ্রেণী সমবায় না, দেখে মন হচ্ছে শ্রেণী সমবায়, বাট অ্যাকচুয়ালি সমান্তরাল সমবায়। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা সমান্তরাল সমবায় যদি হয় তাহলে এখানে কারেন্টের ফ্লো কিরকম হবে? লেটস সাপোজ এখানে একটা ব্যাটারি আছে, ধরো একটা ব্যাটারি আছে, তাহলে এখানে কারেন্টের ফ্লোটা কিরকম হবে ভাইয়া? যদি একটু ভালো মতো চিন্তা করো, প্রথমত এখানে কারেন্টের ফ্লো হবে হচ্ছে এইভাবে, এই বরাবর কারেন্ট আসবে, এখানে কারেন্টটা আসবে, ধরো টোটাল কারেন্ট। সেই কারেন্ট কিন্তু এই রোধের মধ্যে ফ্লো করবে না। কেন ফ্লো করবে না? কারণ ওর কাছে রাস্তা আছে রোধবিহীন একটা পথ দিয়ে যাওয়ার, তাহলে অবশ্যই সে রোধবিহীন পথ দিয়ে যাবে। সো দেখা যাবে কারেন্ট আসবে প্রথমে এইদিকে, ঠিক আছে, আসলো কারেন্ট। দেন সেই কারেন্ট, সরি 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 ভুল বলছি, সেই কারেন্ট এখান দিয়েও কিছুটা ফ্লো করবে। কেন ফ্লো করবে সেখানে একটু পরে আসতেছি। ধরো কারেন্ট আসলো হচ্ছে এখানে, কারেন্ট এখান দিয়ে কোথায় আসলো? এই পয়েন্টে আসলো। এখন এই পয়েন্টে আসার জন্য এইটা হচ্ছে একটা রোধবিহীন রাস্তা, বাট এই রোধের মধ্যে দিয়ে তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি না। ধরো তোমার আমি বললাম এই, ঠিক আছে, আর এখানে আসছে একটা রোধবিহীন তার, লেটস সাপোজ, এবং এখান দিয়ে আসছে কারেন্ট। সেক্ষেত্রে পুরো কারেন্ট এখান দিয়ে যাবে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। বাট আমি তোমারে বললাম এখানে আছে একটা রোধ, এখানে আছে একটা তার, এখানে আছে আর একটা রোধ, এখান দিয়ে আছে ধরো আরো একটা তার, এরকম, ঠিক আছে। সেক্ষেত্রে কারেন্ট এখান থেকে কিছুটা হইলেও আসবে, কারণ এই রোধ দিয়ে তো আমি এই পয়েন্টে যাচ্ছি না, তাই না? আমার কাছে এখান দিয়ে এই পয়েন্টে যাওয়ার একটা সম্পূর্ণ রোধবিহীন রাস্তা আছে, বাট এখানে যে অল্টারনেটিভ রাস্তাটা, রোধওয়ালা রাস্তা, সেটা দিয়ে কি আমি ওই একই পয়েন্টে যাচ্ছি না, সেটা আমি একটা ডিফারেন্ট পয়েন্টে যাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতে পারবে। বাট যদি এমন হইতো এই তারটা এখানে যুক্ত, তাহলে হচ্ছে এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতো না। ইনফ্যাক্ট তুমি যদি দেখো এখানে আছে এ পয়েন্ট, এখানে আছে বি পয়েন্ট, দুইটা পয়েন্ট ডিফারেন্ট, তার মানে এই দুইটা পয়েন্টের বিভব আলাদা, তার মানে দুইটা পয়েন্টের মধ্যে একটা বিভব পার্থক্য আছে, অবশ্যই এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। যদি এই তারটা এখানে এসে যুক্ত হইতো, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার আমরা একটা রোধবিহীন রাস্তা পেয়ে যেতাম।
আমাদের কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার একটা রোধবিহীন রাস্তা আছে? তুমি বললা ভাইয়া আমি এখান দিয়ে আসবো, তুমি তো এখান দিয়ে এ পয়েন্টে আসবা, এখান থেকে এখানে আসার জন্য তোমার তো আবার রোধ ফেস করা লাগবে। তুমি কি রোধ ছাড়া এই পয়েন্টে আসতে পারবা কোনো রাস্তা দিয়ে? না, বি পয়েন্টে তুমি কোনো রাস্তা দিয়ে রোধ ছাড়া আসতে পারবা না। তুমি এখান দিয়ে ঘুরে আসো বা এখান দিয়ে যাও, তোমার রোধ ফেস করা লাগবেই। দ্যাট মিনস বি পয়েন্টে পৌঁছানোর জন্য আমাদের রোধ ফেস করা লাগতেছেই। তাহলে অবশ্যই এখান দিয়ে কারেন্ট যাবে, এখান দিয়ে একটা কারেন্ট যাবে, এখান দিয়ে একটা কারেন্ট আসবে, এই কারেন্ট আবার এখানে একটু ভাগ হয়ে যাবে, একটা অংশ যাবে এখান দিয়ে আর একটা অংশ আসবে এখান দিয়ে, দেন পুরা কারেন্ট এখান দিয়ে এসে টোটাল কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে। ঠিক আছে, তার মানে কারেন্ট প্রথমে এখান দিয়ে আসবে, এসে দুই ভাগে ভাগ হবে, এখানে কিছুটা এখানে কিছুটা। এই কারেন্ট আবার দুই ভাগে ভাগ হবে, এখানে কিছুটা এখানে কিছুটা। এই দুইটা কারেন্ট একত্রিত হয়ে এই দিক দিয়ে ফ্লো করবে, এই দুইটা কারেন্ট একত্রিত হয়ে আবার পুরো সার্কিটে ফ্লো করবে। বুঝছো? এই হবে হচ্ছে সার্কিটে কারেন্টের ফ্লো। এবং এখানে যে সমবায়টার কথা বলা আছে এটা অবশ্যই সমান্তরাল সমবায়। পারবো? শিওর? ভেরি গুড। নেক্সট প্রবলেম আসো। আমি শুনতেছি কারো যদি সমস্যা হয় সেটা আমি আসতেছি, দাঁড়াও, ভালো কথা। নেক্সট প্রবলেমে এত ফাস্ট চলে গেলাম কেন? ওমা, আমার ইয়া কই, বৃত্তগুলা কই? এ কি, এই বৃত্ত কই? এই যে আসছে, হাই হাই, বৃত্তগুলো আগে দরকার ছিল, বৃত্তগুলো আগে শেষ করে নিই, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক দিব। দেখো, এটা একটা সহজ প্রবলেম। হ্যাঁ, তোমাকে এরকম একটা সার্কুলার সার্কিট দিয়ে দিছে, ঠিক আছে? দিয়ে বলতে হচ্ছে এই সার্কিটে প্রত্যেকটা রোধের মান আর। ওকে, এইটা আর, এইটা আর, এইটা আর, এইটা আর, এইটা আর। কয়টা রোধ আছে? 1 2 3 4 5 6। প্রশ্ন করেছি সার্কিটের তুল্য রোধ কত ভাইয়া? তোমার তো প্রথমে দেখেই দিও একটা চক্কর, আরে ভাইয়া এইটা কি জিনিস ভাই, আর এরকম রোধ টোধ কি দিছেন ভাইয়া? সহজ। দেখো, এইটা যদি বি পয়েন্ট হয়, এটা বি পয়েন্ট কেন? কারণ এদের পয়েন্টের মাঝখানে কোনো কিছু নাই। দুইটা পয়েন্টের মাঝখানে যদি কোনো কিছু না থাকে তার মানে ওখানে ভোল্টেজ ড্রপ হওয়ার সুযোগ নেই, দুইটা পয়েন্ট সেম পয়েন্ট। এটা যদি এ পয়েন্ট হয়, এটা এ পয়েন্ট কেন? কারণ মাঝখানে কোনো কিছু নাই। এটা যদি এ হয়, এটাও এ। এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ। কেন ভাইয়া? মাঝখানে কোনো কিছু নাই, মাঝখানে কোনো কিছু নাই, মাঝখানে কিছু নাই, মাঝখানে কিছু নাই, মাঝখানে কিছু নাই, মাঝখানে কিছু নাই। যদি মাঝখানে কিছু না থাকে পটেনশিয়াল ড্রপ হবে না। পটেনশিয়াল ড্রপ যদি না হয় সেই পয়েন্টগুলোকে আমরা সেম পয়েন্ট হিসেবে কনসিডার করব। তাহলে দেখো, তোমার প্রত্যেকটা রোধ কোন দুইটা পয়েন্টের মধ্যে যুক্ত? তোমার এই রোধটাও এ আর বি এর মধ্যে যুক্ত, এই রোধটাও এ আর বি এর মধ্যে যুক্ত। সবগুলা রোধই যুক্ত আছে এ এবং বি এর মধ্যে। তার মানে সবগুলা রোধের, এই 6টা রোধেরই একটা প্রান্ত এ পয়েন্টে আর একটা প্রান্ত বি পয়েন্টে। তুমি যদি ছবিটা আঁকো দেখতে কেমন লাগবে? এটা ধরো প্রথম রোধ এ এবং বি এর মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড রোধ, এটা হচ্ছে থার্ড রোধ, এটা হচ্ছে ফিফথ রোধ, সবাই এ এবং বি এর মধ্যে, সরি ফোর্থ রোধ, এটা ফিফথ এবং এটা সিক্সথ। সবগুলার মান আর। কেমনে যুক্ত? সমান্তরালে যুক্ত ভাই। সবগুলা রোধের একটা প্রান্ত একটা কমন পয়েন্টে এবং সবগুলা রোধের অপর প্রান্ত আর একটা কমন পয়েন্টে। তুল্য রোধ কত হবে? আর ডিভাইডেড বাই 6। শেষ। একদম সহজ, একদম সহজ। পারবো না বলো তো? না পারার কোনো কারণ আছে? না পারার কোনো কারণ নাই, এগুলো খুবই সহজ। পারা যাবে? শিওর? গুড। তাহলে আসো, এখন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিয়ে ছুটি দিয়ে দিই, বাকিগুলো হচ্ছে আমরা পরের দিন সলভ করবো না, কারণ তোমাদের আবার ইফতারের টাইম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এখন আসলে রেস্ট দরকার। তাহলে দেখো, এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। এটা হচ্ছে কি? হোমওয়ার্ক নাম্বার 1। ওকে, আগের ছবির সাথে এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে একটা এক্সট্রা রোধ আছে, এক্সট্রা। আগের ছবিতে এখানে রোধটা ছিল না, আগের ছবিতে এগুলো সব ছিল রোধবিহীন তার, বাট এই ছবিতে এখানে একটা এক্সট্রা রোধ আছে। বাকি সবগুলোর মান আর 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 এবং আর। ঠিক আছে, তোমাকে বলছে এই বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতে, এটা তোমাদের পারা লাগবে। এটা হোমওয়ার্ক নাম্বার 1, পয়েন্ট ধরে ধরে সলভ করবা। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। ঠিক আছে, এটা কি? হোমওয়ার্ক নাম্বার 2। আজকে আমরা উল্টা দিকে হোমওয়ার্ক দিব। ওকে, তাহলে খেয়াল করো, এখানে বলছে হচ্ছে আমাদের কাছে রোধ আছে 1টা 2টা 3টা। এখানে 2টা তার আছে, এই বরাবর একটা তার, এই বরাবর একটা তার। মাথায় রাখতে হবে এখানে কিন্তু সংযোগ আছে, 2টা তারের মধ্যে এখানে কানেকশন আছে। ঠিক আছে, কানেকশন আছে। কানেকশন না থাকলে একরকম হবে, কানেকশন থাকলে কিন্তু আরেক রকম হবে। ঠিক আছে, সো একটা তারের উপর দিয়ে সিম্পলি আরেকটা তার দেওয়া আছে, সেটা আসলে সংযোগযুক্ত তারকে নির্দেশ করে। ওকে, আর এই পাশে আরো 2টা রোধ দেওয়া আছে। তোমাকে প্রশ্ন করছে এই সার্কিটের তুল্য রোধ কত। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক নাম্বার 2। এর আগেরটা আসো, এইটা হচ্ছে সংযোগবিহীন তার। দেখো, যদি এরকম সিম্বল দেওয়া থাকে এই এবং এখানে এই,
তার মানে এই দুইটা তারের মধ্যে কোনো সংযোগ নেই, একটা একটার উপর দিয়ে গেছে বাট এদের মধ্যে কোনো সংযোগ নাই। ওকে, সো আবারও সেম কোয়েশ্চেন, আমাদের এখানে রোধ দেওয়া আছে 3টা, ওই পাশে 2টা, এবং তারের মধ্যে এবার সংযোগ বা কানেকশন নাই। ঠিক আছে, সংযোগ বা কানেকশন নাই। তোমাকে বের করছে তুল্য রোধ, বা বলছে তোমাকে তুল্য রোধ নির্ণয় করতে। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 3, করা লাগবে কিন্তু, না করলে কিন্তু কপালে মাইর আছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক নাম্বার 4 এবং আজকের মতো লাস্ট হোমওয়ার্ক, এগুলো একটু করে ফেলতে হবে। কি বলেছে হোমওয়ার্ক নাম্বার 4-এ? এতক্ষণ 2টা তার ছিল, এখন তার আছে একটা, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে একটা সিঙ্গেল তার দ্বারা যুক্ত। সো এই পাশে একটা সার্কিট আছে, ওই পাশে আরেকটা সার্কিট আছে, দুইটা সার্কিটের মাঝখানে হচ্ছে একটা তার আছে, সবগুলা রোধের মান আর, প্রশ্ন করছে তুল্য রোধ নির্ণয় করো। সো এই প্রবলেমগুলো সলভ করার সময় দুই একটা পয়েন্ট তুমি একটু মাথায় রাখতে পারো। প্রথমত, যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না সেই রোধ কখনো তুল্য রোধে কাউন্ট হবে না। তুল্য রোধে শুধুমাত্র সেই রোধগুলাই কাউন্ট হবে যাদের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে বা কারেন্ট যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সার্কিটে একটা তারের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ে কারেন্ট একদিকেই ফ্লো করতে পারে, একই সাথে একটা তারের মধ্যে দিয়ে দুই দিকে কারেন্ট ফ্লো কখনো সম্ভব না। মানে এমন হওয়া যাবে না, সার্কিটে একটা তার আছে, তারের মধ্যে এই দিকেও কারেন্ট যাইতেছে, এই দিকেও কারেন্ট যাইতেছে, এটা পসিবল না, এটা কখনোই পসিবল না। সার্কিটে একটা নির্দিষ্ট সময় একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট একটা সার্টেন ডিরেকশনেই ফ্লো করতে পারে, দুই ডিরেকশনে বা বাই ডিরেকশনাল হওয়া পসিবল না। যাই হোক, এগুলো একটু মাথায় রাখো, মাথায় রেখে হচ্ছে এই চারটা একটু সলভ করো, না পারলে পরের দিন তো আমি আসি, পরের দিন হচ্ছে আমরা তুল্য রোধের আরো বিস্তারিত আলোচনায় যাব। দেখেন, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আজকের মতো ক্লাসে আমাদের এখানে সমাপ্তি। হ্যাঁ দাদা, এমন কি রে ভাই, একটা কৃত্রিম ভাইয়া, এই যে তুমি যে প্রশ্নটা করলা রিমন, এই সেম প্রবলেমটাই হচ্ছে আগের দিন ক্লাসে সলভ করানো হয়েছে, ক্লাসটা একটু করো। যদিও এটা প্রথম পত্রের প্রবলেম, আইসা বলতেছে সেকেন্ড পেপার ব্যাচে, এই প্রবলেমটা তোমাদের লাস্ট ক্লাসের আগের ক্লাসে, মানে 12 নাম্বার লেকচারে গ্র্যাভিটির এই ম্যাথটা করাই দেওয়া হয়েছে। ওই ম্যাথটা একটু দেখো, দেখলেই পাইরা যাবা। ঠিক আছে, ওকে। তাহলে গাইস দেখেন, আপনাদের কাছে যদি ক্লিয়ার হয়, আমাদের ক্লাসের মোটামুটি সমাপ্তি। এগুলো আপনাদের হোমওয়ার্ক রইলো, এই চারটা হচ্ছে একটু হোমওয়ার্ক করে ফেলা লাগবে। এবং আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে রবিবার। আমরা তুল্য রোধ শেষ দিয়ে কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল শুরু করে দিব, এবং সেখান থেকে কিন্তু সার্কিট অ্যানালাইসিসের সূচনা হয়ে যাবে। মানে মেইন যে সার্কিট অ্যানালাইসিস, সেটা আমাদের ওখান থেকে শুরু হয়ে যাবে। ওকে গাইস, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ওইটার সাথে মিলে নাই, ওটার সাথে মিলে নাই কেন? আমারটা ছিল হচ্ছে ভূমি থেকে 3 মিটার উচ্চতায়, তোমারটা হচ্ছে ভূমি থেকে 2 মিটার উচ্চতায়। সো তোমার হচ্ছে মানে প্রথমে একবার আর উচ্চতায় এনার্জি বের করা লাগবে, 2 উচ্চতায় আরেকবার এনার্জি বের করা লাগবে। 2 উচ্চতার যে টোটাল এনার্জি, সেটাকে আর উচ্চতার এনার্জি থেকে মাইনাস করতে হবে, তাইলেই হয়ে যাবে। মানে ভূপৃষ্ঠের উচ্চতা, মানে ব্যাপারটা হচ্ছে এই তোমার ভূমি, ঠিক আছে, ভূমিতে একটা সার্ট এনার্জি থাকবে, শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি। ভূপৃষ্ঠ থেকে 2 উচ্চতায় থাকবে হচ্ছে আর একটা সার্টেন এনার্জি। এটা টোটাল এনার্জিটা বের করা লাগবে, কারণ এখানে বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে। এই টোটাল এনার্জি থেকে এটাকে মাইনাস করতে হবে, তাহলে তুমি অ্যাডিশনাল এনার্জি পেয়ে যাবা, যতটুকু তোমার দরকার স্যাটেলাইটকে ওই হাইটে নিয়ে যাওয়ার জন্য। আয় হায়, কি হইলো? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটা পরে মুছে যাবে। তাহলে গাইজ আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে রবিবার হচ্ছে আমরা তুল্য রোধের যে বাকি পার্টটা সেটা কমপ্লিট করে ফেলবো। তোমাদের কাজ হচ্ছে যে 4টা হোমওয়ার্ক দিলাম সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করা, তুল্য রোধ সম্পর্কে আজকে যা যা বললাম এগুলো একটু দেখা, বইয়ের মধ্যে দুই একটা নর্মাল সার্কিট পেয়ে যাবা যেখানে তুল্য রোধ নির্ণয় করতে বলবে, সেগুলো একটু সলভ করে ফেলা। পরের দিন এসে আমরা কিন্তু আর কোনো থিওরি পড়বো না, আমরা শুধুমাত্র প্রবলেম সলভ করবো। তাহলে দেখা হচ্ছে রবিবারের ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। টেক কেয়ার পিপল, গুড বাই।